আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি এসএস টিচার স্কুলের আজকের বিজিএস ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো এবং সামনে যেহেতু আমাদের পরীক্ষা থাকলে কি হয় যে অনেক ধরনের টেনশন কাজ করে। তার মধ্যে এই পরীক্ষাটা কিন্তু ভাইয়া আমাদের যে কোনো বার্ষিক পরীক্ষা, ইয়ার ফাইনাল পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষার মতো না। আমাদের সামনে এসএসসির জন্য বোর্ড পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় তুমি পরীক্ষার হলে যে সময়টুকু পাবে সেই সময় তুমি যতটা ভালো পারফর্ম করবে, যত ভালো লিখতে পারবে, যত ভালো বাসা থেকে আগে থেকে প্রিপেয়ার হয়ে পড়ে যাবে, তোমার রেজাল্ট কিন্তু তত ভালো হবে। তাই অন্য পরীক্ষার মতো এই পরীক্ষাকে ভাবার আসলে সুযোগ নাই। এই পরীক্ষার গুরুত্ব বা স্পেশালিটি একটু বেশি। এখন আমরা অলমোস্ট শেষের দিকে এসে পড়েছি, তাই না? আমাদের পরীক্ষাও খুব কাছাকাছি এসে পড়েছে। পরীক্ষা আসলে আমাদের অনেক ধরনের ভয় কাজ করে, টেনশন কাজ করে, অনেক নার্ভাসনেস কাজ করে। কিন্তু এই সময়গুলো আমরা টেনশন করে প্যারা খেয়ে এই সময়গুলো না নষ্ট করে আমরা যদি পড়ি বা কোন চ্যাপ্টারে আমাদের কতটুকু গুরুত্ব দেওয়া দরকার সেটা যদি বুঝে পড়তে পারি, তাহলে কিন্তু আমাদের পড়াটা অনেক ইজি হয়ে যায়, তাই না? এবং বোর্ড পরীক্ষায় আমাদেরকে মাথায় রাখতে হবে একটা কঠিন সাবজেক্ট, আমার কাছে যে সাবজেক্টটা কঠিন লাগে সেই সাবজেক্টের যতটুকু গুরুত্ব, যে সাবজেক্টটা আমার কাছে ইজি লাগে সেই সাবজেক্টটারও কিন্তু সেম গুরুত্ব রয়েছে। কারণ এই দুইটা সাবজেক্টের একটাতেও তুমি যদি খারাপ করো তোমার পুরো রেজাল্টে কিন্তু তার প্রভাব পড়বে, তাই না? আমি তোমাদের হিমেল ভাইয়া, আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছি আর তোমাদেরকে পড়াই, এটাই আমার পরিচয়। যেহেতু এটা শিওর শর্ট ক্লাস, বেশি কথা বলার সুযোগ নাই। তোমরা জানো যে এসএস ফিউচার স্কুল থেকে আমাদের এসএসসি 26 ব্যাচের জন্য আমরা শিওর শর্ট ক্লাসগুলো করাচ্ছি বিভিন্ন চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউ, সিকিউ, শর্ট কোশ্চেন দেখিয়ে। আসলে শিওর শর্ট ক্লাস করানোর উদ্দেশ্য কী বা শিওর শর্ট ক্লাস কেন করানো হয়? কারণ এই শিওর শর্ট ক্লাসে যাতে তোমরা কোন ধরনের প্রশ্ন আসতে পারে, কোন প্রশ্ন পরীক্ষা কীভাবে লিখলে বেশি নাম্বার পাবে, এই ব্যাপারগুলো নিশ্চিত হতে পারো, এটাই কারণ। এখানে অন্য যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর জন্য ওয়ান শট রয়েছে ইউটিউবে, এসএস ফিউচার স্কুলের অন্য সাবজেক্টের শিওর শট আছে, তোমরা এই প্রত্যেকটাই ইউটিউব থেকে দেখতে পারবে। আচ্ছা, যেহেতু খুব বেশি কথা বলার সুযোগ নাই, আমি একটা ছোট কাজ এখানে করব। আগে আমাদের আজকে কোন চ্যাপ্টার আমরা পড়ব বলো তো? আমরা একটু আগে দেখলাম, আজকে আমরা পড়ব অর্থনৈতিক নির্দেশক সমূহ। খুবই কঠিন নাম, কঠিন লাগারই কথা, কিন্তু জিনিসটা কিন্তু ইজি। আমাদের বইতে অর্থনৈতিক নির্দেশক সমূহ এই চ্যাপ্টারটাতে আসলে কি কি পড়ানো হয়েছে আমাদের বইতে খেয়াল করে দেখো। আমাদের বইতে এখানে পড়ানো হয়েছে জিএনপি, জিডিপি, পিসিআই, আর কি কি বলো তো? আর পড়ানো হয়েছে এই সাইডে লিখি, হ্যাঁ, আর পড়ানো হয়েছে অর্থনীতির খাত, বিভিন্ন খাত পড়ানো হয়েছে। তারপর পড়ানো হয়েছে অর্থনীতির বৈশিষ্ট্য পড়ানো হয়েছে, তাই না? তারপর আর কি পড়ানো হয়েছে? আমাদের অর্থনৈতিক উন্নতিতে কি কি বাধা সেটা পড়ানো হয়েছে, মানে সেটা বইতে আছে আর কি। এরপর আমরা একদম শেষে দেখেছি যে 3 ধরনের দেশের কথা বলা হচ্ছে: উন্নত দেশ, অনুন্নত দেশ আর উন্নয়নশীল দেশ, তাই না? এবং এই এক একটি দেশ আমরা কোনগুলোকে উন্নত দেশ বলি, কোনগুলোকে অনুন্নত দেশ বলি, কোন দেশগুলোকে উন্নয়নশীল দেশ বলি, সেটা এখানে বোঝানো হয়েছে। এখন আমরা যদি এইভাবে চিন্তা করে দেখি, এই চ্যাপ্টারটা কিন্তু ইজি। আমরা জাস্ট আমাদের দেশের অর্থনীতির খাত কী কী, সেসব খাতের বৈশিষ্ট্য কী এবং আমাদের অর্থনৈতিক উন্নতিতে কী কী বাধা, এই তিনটা যদি বুঝি অলমোস্ট এই চ্যাপ্টারটা অনেকখানি আমাদের আয়ত্তে আসবে। এবং আমরা অনেকেই উন্নত দেশ বলতে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিদেরকে বোঝানো হয়, বা উন্নত দেশ বলতে কোন দেশকে বোঝানো হয়, এবং উন্নয়নশীল দেশ বলতে আমরা কোন দেশগুলোকে বুঝি, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের চ্যাপ্টারে দেখো খেয়াল করে হাফ অলমোস্ট কভার। তাহলে এই যে পিক 3টা টার্ম, জিএনপি, জিডিপি আর পিসিআই। পিসিআই মানে কি? পিসিআই মানে হচ্ছে মাথা পিছু ইনকাম। মাথা পিছু ইনকাম মানে কি আবার ভাইয়া? বা মাথা পিছু আয় মানে কি? মাথা পিছু আয় কেন বলা হয়? কারণ প্রত্যেকটা মানুষের মাথা কয়টা থাকে?
মাথা তো একটাই থাকে প্রতি মানুষের, তাই না? তাইলে মাথা পিছু আয় বলতে বোঝায় প্রতিজন মানুষ, একটা মানুষের একটা মাথা, তাহলে মাথা পিছু প্রতি মাথার পেছনে প্রতি মাথা পিছু মানুষ, প্রত্যেকটা মানুষ কত টাকা আয় করে, এটা হচ্ছে মাথা পিছু আয়। আর জিএনপি জিডিপি এই ধারণাগুলোও তোমরা জানো অলমোস্ট, তাই না? জিএনপি দিয়ে আমরা কি বুঝি? জিএনপি দিয়ে আমরা বুঝি গ্রস ন্যাশনাল প্রোডাকশন, আর জিডিপি হচ্ছে জিডিপি ডি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাকশন। ন্যাশনাল প্রোডাকশন মানে হচ্ছে মোট জাতীয় আয়, আর জিডিপির ডোমেস্টিক প্রোডাকশন মানে হচ্ছে মোট দেশজ আয়। জাতীয় আয় মানে হচ্ছে জাতীয়ভাবে যেটা আয় করা হয়, আর দেশজ আয় মানে হচ্ছে দেশের ভেতরে যেটা আয় করা হয়। কেমন? আচ্ছা, জিডিপি, জিএনপি, পিসিআই এই জিনিসগুলো তাহলে তোমাদের কাছে অনেকটা হয়তো ক্লিয়ার হয়ে গিয়েছে। এই যে জিডিপি জিএনপি নিয়ে এসএস ফিউচার স্কুলেই একটা ক্লাস দেওয়া আছে ইউটিউবে, সেখানে জিডিপি জিএনপিকে খুব শর্টে বোঝানো হয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। জিডিপি আর জিএনপি নিয়ে আমাদের অনেকের কাছে এক ধরনের কনফিউশন ক্রিয়েট হয়। এই কনফিউশনটা ইজিলি আমরা আসলে কিভাবে বুঝবো, খেয়াল করে দেখো। জাতীয় আয়, জাতীয় আয়ের ভেতরে তাহলে কি পড়ে? সবই পড়ে না, জাতীয়ভাবে যে আয়টা করা হয়। আর দেশজ আয়ের ভেতরে কি পড়ে? দেশের যে আয়, দেশের ভেতরে যে আয় সেইটা পড়ে। অর্থাৎ একটাতে জিএনপি জিডিপির একটা থেকে আমি দেখি যে সেখানে বাইরে থেকে যে প্রবাসীরা টাকা পাঠায় সেটাকে ধরা হয় না, আরেকটাতে আমরা দেখি যে বাইরে থেকে যে প্রবাসীরা টাকা পাঠায় সেটাকে ওইখানে ধরা হয়। এটাই হচ্ছে মূল পার্থক্য, বা এইভাবে আমরা জিডিপি জিএনপিকে আইডেন্টিফাই করতে পারি। কেমন? আচ্ছা, আমরা এমনিতে চ্যাপ্টারের ড্রাফট দেখলাম, চ্যাপ্টারটা কিন্তু যত কঠিন লাগে ততটা কঠিন না, বেশ ইজি, তাই না? এই যে জিডিপি জিএনপি পিসিআই, পিসিআইয়ের কিন্তু একটা ম্যাথ দেওয়া আছে। পিসিআইয়ের ম্যাথের সূত্রটাও কিন্তু খুব ইজি, তোমরা ইজিলি এটা অ্যান্সার করতে পারবে। এই সূত্রটা তোমরা অন্য যে ম্যাথের সূত্রগুলো পড়েছো তার থেকে তো অনেক ইজি। সো এই চ্যাপ্টার দিয়ে ভয় পাওয়ার কিছু নাই। জিডিপি জিএনপি পিসিআই এটা যদি তুমি একটু মনোযোগ দাও, তুমি 5 মিনিটে প্রত্যেকটা কনসেপ্ট বুঝে যাবে বই থেকে, বইটা রিডিং পড়লেই বুঝবে। আর এরপর এই যে খাত, বৈশিষ্ট্য, বাধা, এসব তো কমন কথা আমাদের সমাজে, তাই না? আমরা তো মোটামুটি অনেকে অর্থনীতির খাত কী কী আছে এটা গেস করতে পারি। আমাদের অর্থনৈতিক উন্নতিতে আসলে বাধা হিসেবে কী কী কাজ করে, প্রতিবন্ধকতা কী সেটা আমরা বুঝতে পারি। আর উন্নত, অন্যত আর উন্নয়নশীল দেশ, এই তিনটা দেশের মধ্যে কী পার্থক্য, এক এক দেশের অর্থনীতি কীভাবে চলে সেটা নিয়ে এই চ্যাপ্টারটা বোঝানো হয়েছে। আচ্ছা, আমরা ফার্স্টে কিছু এমসিকিউ দেখব, এরপর শর্ট কোশ্চেন, এরপর সিকিউ। কেমন? প্রথম এমসিকিউ, এখানে একটা কনটেক্সট দেওয়া, যেখানে বলা হচ্ছে যে 2010 সালে একটা দেশ, ধরো এটা এক্স দেশ, সেই দেশের মোট জাতীয় আয় 9,600 কোটি মার্কিন ডলার ছিল, আর জনসংখ্যা ছিল 16 কোটি। 2010 সালে দেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার ছিল? এটা কি হবে? এক্স দেশের মোট জাতীয় আয় 9,600 কোটি মার্কিন ডলার, মোট জাতীয় আয় মানে কি? জিএনপি, জিএনপি কত? 9,600 কোটি মার্কিন ডলার। আর জনসংখ্যা ছিল কত? জনসংখ্যা ছিল 16 কোটি। 2010 সালে এক্স দেশের মাথাপিছু আয় কত ছিল? জনসংখ্যাকে আমি এভাবে জনসংখ্যায় লিখি, দেখো জনসংখ্যা ছিল কত? 16 কোটি। 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 16 কোটি হয়েছে। আর 9,600 কোটি মার্কিন ডলার, 9,600 কোটি লেখা তো অনেক প্যারা। 3 4 5 6 7 8 9 10 11, 9,600 কোটি হয়েছে না? হ্যাঁ, 9,600 কোটি মার্কিন ডলার। এখন এইখানে বলা হচ্ছে যে তাহলে মাথাপিছু আয় কত ছিল? পিসিআই বা মাথাপিছু আয় বের করার সূত্র কি? আমরা কি করি? জিএনপি দিয়ে জনসংখ্যাকে ভাগ দিই, দ্যাটস ইট, খুবই ইজি। জিএনপি ভাগ জনসংখ্যা, তাই না? 9,600 কোটি মার্কিন ডলারকে এই যে 16 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো? এটার অ্যান্সার কিন্তু বের করা 1 মিনিটের ব্যাপার, জাস্ট 1 মিনিটের। খেয়াল করে দেখো, জিএনপি পাইছি, জনসংখ্যা দেওয়া আছে, শূন্যগুলা কাটো জাস্ট। আচ্ছা, 9,600 ভাগ 16, শূন্যগুলা কাইটা ফেলছি না আমি সব। 9,600 ভাগ 16 কত হয়? সি হয়, সি হচ্ছে 600। তাহলে
এই যে এক্স দেশের মাথাপিছু আয় কত হবে? 600 মার্কিন ডলার। ক্লিয়ার? পিসিআই বা মাথাপিছু আয় বাইর করার সূত্র কোনটা? জিএনপি ভাগ জনসংখ্যা। একটা দেশের মোট জাতীয় আয় ভাগ জনসংখ্যা করলে আমরা সেই দেশের পিসিআই বা মাথাপিছু আয় বের করতে পারি। ক্লিয়ার? এই যে ফার্স্ট একটা ম্যাথ দিয়ে শুরু হলো, তোমাদের যাদের কনফিউশন আছে বা যারা ফাঁকিবাজি করছে এতদিন, তারা এটা দেখে বুঝতে পারবা যে সব কিছু এত ইজিলি ছেড়ে দেওয়ার উপায় নাই। বোর্ড পরীক্ষায় সব সাবজেক্ট, সব চ্যাপ্টারকে গুরুত্ব দিতে হয়। ক্লিয়ার এটা? এই যে 600। আচ্ছা, এই যে সূচক, এই সূচক বা আমরা যে দেখলাম যে এক্স দেশের মানুষের মাথাপিছু আয় কত? 600 মার্কিন ডলার। সেখান থেকে কি প্রকাশ পায়? এক্স দেশের মানুষের 1 জীবনযাত্রার মান, সঞ্চয়ের হার, 3 শিক্ষার হার। 3টা অপশন দেওয়া। জীবনযাত্রার মান অর্থাৎ তাদের লাইফস্টাইল কেমন, তাদের সঞ্চয়ের হার কেমন এবং শিক্ষার হার। আচ্ছা, তারা যেই টাকা পায় সেই টাকা দিয়ে তাদের লাইফস্টাইল কেমন হতে পারে? যেমন ধরো তোমাকে ধরো কথার কথা তোমার বাবা 500 টাকা দেয় প্রতিদিন, কথার কথা ধরো তোমার কোনো বন্ধুকে দেয় 200 টাকা। এখন তুমি আসলে যা যা করতে পারবে একদিনে, তোমার বন্ধু হয়তো ওই সেম কাজগুলো করতে পারবে না, কারণ তার কাছে ওই অর্থনৈতিক ওই টাকাটা নেই, তাই না? তাই এটাকে সহজে কি বলা যায় যে লাইফস্টাইলটা আসলে সে কত টাকা পায় সেটার উপর ডিপেন্ড করে। তাহলে এটা হবে অ্যান্সার, একটা পেলাম। সঞ্চয়ের হার আর শিক্ষার হার। তুমি আমাকে বলো যে শিক্ষার হার বা শিক্ষার হার জিনিসটা কি? একটা মানুষ আসলে কতটুকু শিক্ষিত বা একটা দেশে শিক্ষিত মানুষের পার্সেন্টেজ কত, তাই না? বা কতটুকু মানুষ শিক্ষিত বা কতটুকু মানুষ পড়াশোনা করতে পেরেছে। পিসিআই বা মাথাপিছু আয় বের করলে কি আমাদের শিক্ষার হার কত হতে পারে এটা বের হওয়ার চান্স আছে? এখানে তো চান্স নাই। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 1 আর 2। ক, এ 1 ও 2 এটা হবে অ্যান্সার। কেমন? জীবনযাত্রার মান আর সঞ্চয়ের হার আমরা এই সূচক থেকে বের করতে পারি, শিক্ষার হার বের করা সম্ভব না এখান থেকে। মোট জাতীয় উৎপাদনকে কয়টি দিক থেকে বিবেচনা করে পরিমাপ করা যায়? মোট জাতীয় উৎপাদন, গ্রস ন্যাশনাল প্রোডাকশনকে আমরা আসলে কয়টা দিক থেকে বিবেচনা করে পরিমাপ করতে পারবো? এটা বইতেই ডিরেক্ট দেওয়া আছে, এটা ডিরেক্ট বইতেই দেওয়া আছে যে আমরা 3টা দিক থেকে বিবেচনা করে পরিমাপ করতে পারি মোট জাতীয় উৎপাদনকে। কেমন? উৎপাদনের উপাদান কতটি? উৎপাদনের উপাদান কয়টি? কয়টি হতে পারে বলো তো? উৎপাদনের উপাদান হচ্ছে 4টি। উৎপাদনের উপাদান হিসাবে আমরা আসলে কি কি দেখি? উৎপাদনের জন্য আমার কোন কোন উপাদান লাগে, কি কি লাগে বলো তো? উৎপাদন করার জন্য কিছু একটা মানে প্রডিউস করার জন্য, হ্যাঁ, আমার লাগবে শ্রম লাগবে, তারপর শ্রম ছাড়া আর কি কি লাগবে? মূলধন লাগবে, তাই না? সংগঠন লাগবে। এসবকে আমরা উৎপাদনের উপাদান হিসেবে ধরে থাকি। এই যে এই জিনিসগুলো যে লাগে একটা জিনিস উৎপাদন করার জন্য, সেসবকে আমরা উৎপাদনের উপাদান ধরি। শ্রম, তারপর সংগঠন, তারপর মূলধন, তারপর হচ্ছে কি বলতো? তারপর হচ্ছে এই যে আমাদেরকে যারা কাঁচামাল সাপ্লাই করবে, এটাকে আমরা ধরে থাকি। আচ্ছা, উদ্যোক্তার আয় কোনটি? উদ্যোক্তা কোত্থেকে আসে? সংগঠন, তাই না? উদ্যোক্তা আসে কোত্থেকে? উদ্যোক্তা আসে সংগঠন থেকে। এখানে এটাও লিখে দিই। ক্লিয়ার? উদ্যোক্তা আসে সংগঠন থেকে, আর সংগঠনের আয় ইজ ইকুয়াল টু কি? এই যে খাজনা, মুনাফা, মজুরি, সুদ। খাজনা কোত্থেকে আসে? ভূমির জন্য খাজনা থাকে, ভূমি ইজ ইকুয়াল টু খাজনা। মজুরি কোত্থেকে আসে? শ্রমিক যে শ্রম দেয় তাকে মজুরি দিতে হবে, শ্রম ইকুয়াল টু মজুরি। সুদ কোত্থেকে আসে? মূলধন থাকলে মূলধনের জন্য সুদ দিতে হয়, তাহলে মূলধন ইজ ইকুয়াল টু সুদ। তাহলে এটার আনসার হবে কি? মুনাফা, কারণ মুনাফা আসে সংগঠন থেকে। তাহলে উদ্যোক্তার আয় কোনটা? উদ্যোক্তার আয় হচ্ছে মুনাফা। উদ্যোক্তার আয় কোনটা? উদ্যোক্তার আয় হচ্ছে মুনাফা। আচ্ছা, উৎপাদিত দ্রব্য সামগ্রী ও দ্রব্যের আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয়।
উৎপাদিত দ্রব্য সামগ্রী ও দ্রব্যের আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয়, কি বলা হয় বলো তো? এটা অ্যান্সার কি হবে? এই যে দেখো, মানে এই ক্লাসগুলায় আমি ইচ্ছাকৃতভাবে তোমাদেরকে বলে একটু পজ দিই। একটু পজ দেওয়ার কারণ কি আসলে ভাইয়া? একটু পজ দেওয়ার কারণ হচ্ছে যে তোমরা হয়তো যারা প্রশ্নটা দেখলা, তোমরা যাতে ক্লাস করতে করতে একটু ভাবতে পারো যে এটার অ্যান্সার কি হতে পারে, তাই না? কারণ এমসিকিউ আমি যদি ডিরেক্ট শুধু সবই সলভ করিয়ে যাই, তোমরা নিজেরা একটু এফোর্ট না দাও, তাহলে কিন্তু তোমাদের এমসিকিউটা আসলে আর প্র্যাকটিস হবে না, তাই না? তখন তোমাদের কি হবে এটা বলো তো? তখন তোমাদের এমসিকিউ মুখস্থ করা হবে। এখানে বলা হচ্ছে উৎপাদিত দ্রব্য সামগ্রী আর দ্রব্যের আর্থিক মূল্যের সমষ্টি, এটা বইতে ডিরেক্ট দেওয়া। এটার অ্যান্সার কি হবে? এই যে এখানে বলা হচ্ছে উৎপাদিত দ্রব্য সামগ্রী, অর্থাৎ যে প্রোডাক্ট আমি উৎপাদন করি বা যে প্রোডাক্ট আমি উৎপন্ন করেছি, তাই না? ধরো এই যে শার্ট, এই শার্টটা বানানো হয়েছে, এটা একটা প্রোডাক্ট। আর এই যে দ্রব্যের আর্থিক মূল্যের সমষ্টি, ধরো বাংলাদেশে যত জিনিস উৎপাদন করা হয় সব কিছুর আর্থিক মূল্যের সমষ্টিকে আমাদের বইতে ডিরেক্ট দেওয়া, এটাকে বলা হয় এই যে অপশনের ডি, মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন হচ্ছে উৎপাদিত দ্রব্য সামগ্রী ও দ্রব্যের আর্থিক মূল্যের সমষ্টি, মোট জাতীয় উৎপাদন বা জিএনপি। আচ্ছা, উৎপাদিত উপাদানের মূল সমষ্টিকে বলা হয়, উৎপাদিত উপাদানের মূল সমষ্টি। উৎপাদিত উপাদান, সেই উপাদানের যে মূল সমষ্টি, সেটাকে আমরা কি বলতে পারি? এটাও ইজি। মানে এইটা একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, এই চ্যাপ্টারটা পড়ানোর সময় আমি কি বলেছি যে চ্যাপ্টারটা ইজি না, একদম শুরুতে তোমরা যদি খেয়াল করে দেখো এখানে কিন্তু পড়ার ব্যাপারগুলা, পড়ার যে টপিকগুলো সেটা কিন্তু আসলে বেশি ইজি, বেশি সময় লাগে না এটা বুঝতে। সমস্যা যেটা হয় এখানে কেমন ভাষা ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, এখানে যে ওয়ার্ডিংয়ে তোমাদের এই চ্যাপ্টারটা লেখা সেটা একটু কঠিন, কারণ খেয়াল করে দেখো এর আগে আমরা কি পড়লাম যে উৎপাদিত দ্রব্য সামগ্রী ও দ্রব্যের আর্থিক মূল্যের সমষ্টি। দ্রব্যের আর্থিক মূল্য মানে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা, এই শার্টের ধরো আর্থিক মূল্য আছে, এটা সমষ্টি। আর দ্রব্যের উৎপাদিত উপাদানের সমষ্টি, এখানে বলা হচ্ছে উৎপাদিত উপাদানের মূল সমষ্টি। এই দুইটা আসলে সেম জিনিস না, একটু চিন্তা করে দেখো তো। এর আগে যে এমসিকিউতে আমরা পড়লাম সেই কোশ্চেনের সাথে এই কোশ্চেনের তো আসলে কোনো পার্থক্য নাই। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে এ, মোট জাতীয় আয়। ক্লিয়ার? এ দেশের অভ্যন্তরে এক্স শিল্প প্রতিষ্ঠানটিতে দেশি ও বিদেশি লোক দ্বারা উৎপাদন পরিচালিত হয়। এইখানে কোন অর্থনৈতিক নির্দেশকটি ধারণার সাথে সম্পর্কিত? এখানে কি করা হয়, এ দেশে ভেতরে একটা শিল্প প্রতিষ্ঠান আছে, সেই শিল্প প্রতিষ্ঠানটা হচ্ছে এক্স। এখানে দেশি বিদেশি লোক দিয়ে উৎপাদন পরিচালিত হয়, অর্থাৎ এখানে শুধু দেশের মানুষ যে উৎপাদন কাজ করে তা না, বরং দেশের বাইরের লোকও এখানে উৎপাদন কাজ করে। বা ওইখানে ধরো কোনো প্রোডাক্ট বানানো বা ফ্যাক্টরিতে কাজ করার ব্যাপারটাতে বাইরের লোকেরাও জড়িত। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে বি, মোট দেশজ উৎপাদন। প্রশ্ন করো কিভাবে ভাইয়া? এই যে দেখো জিডিপি বা, আচ্ছা এই কালারটা মনে হয় তোমাদের চোখে লাগে তাই না? কালোর মধ্যে লাল আসলে দেখতে খুব বাজে লাগে। জিডিপি বা মোট দেশজ উৎপাদন, এই মোট দেশজ উৎপাদনে আমরা আসলে আমাদের দেশের ভেতরে, হ্যাঁ আমরা এখানে কি গুরুত্ব দিই? দেশের ভেতরে যারা কাজ করে বা যে ধরনের কাজ হয়। এখন দেশের ভেতরে আয়, এটা কে করতে পারে? দেশের ভেতরে আয় একজন বিদেশিও হতে পারে বা একটা বিদেশি সংগঠন হতে পারে, তাই না? আমরা এইসবকেও এখানে ধরি। আর জিএনপির ক্ষেত্রে আমরা কি করি বলতো? জিএনপির ক্ষেত্রে দেশের ভেতরের আয় বা দেশের এই যে ম্যাপটা, হ্যাঁ একটা হচ্ছে ম্যাপকে প্রাধান্য দেয়, যে দেশের যে আমরা সীমানা দেখি, সীমানার ভিতরে বাইরের মানুষ হোক আমার দেশের মানুষ হোক যে টাকা আয় করবে সেটা জিডিপিতে। আর জিএনপিতে ধরা হয় আমার ন্যাশনাল আয়টা, অর্থাৎ প্রবাসীরা যে টাকা পাঠায়, তারা তো দেশের বাইরে থেকে কাজ করে টাকা পাঠায়, সেটা আমরা জিএনপিতে ধরি, কিন্তু সেটা আমরা জিডিপিতে ধরি না। ক্লিয়ারলি এখন বোঝা গেছে? এটার অ্যান্সার হবে বি, মোট দেশজ উৎপাদন বা জিডিপির সাথে এই যে ধারণা যে একটা শিল্প প্রতিষ্ঠানে দেশের লোক বা বাইরের লোক কাজ করতে পারে সেটা জড়িত। এরপর মোট দেশজ উৎপাদন বলতে, মোট দেশজ উৎপাদন বলতে নিচের কোনটিকে বোঝায়?
এটার থেকে কোনো ইজি প্রশ্ন আর হইতে পারে বলো? মোট দেশজ উৎপাদনের ফুল ফর্ম কি? ফুল ফর্ম জিডিপি, আমরা সবাই জানি, তাই না? এই যে কিছু কিছু প্রশ্ন কিন্তু হচ্ছে ট্রিক কোশ্চেন। হ্যাঁ, এই যে ধরো এই প্রশ্নগুলো আমরা কেন আসলে এমসিকিউতে সলভ করাই বা সলভ করাতে হয়, কারণ অনেক সময় আমাদের এটা হয়, কিন্তু হিউম্যান ব্রেইন, তো হিউম্যান ব্রেইনে আমরা অনেক সময় অনেক কঠিন তথ্য, অনেক কঠিন ইনফরমেশন মনে রাখতে গিয়ে দেখে যাই যে আমরা আমাদের যে ধরো অনেক ইজি টার্ম বা ইজি কিছু ইনফরমেশন, ইজি কিছু তথ্য, সেই সব আমরা হুট করে ভুলে যাই। এই কারণে আমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করব, আমরা চ্যাপ্টারের মাথার ভেতরে ফ্ল্যাশব্যাকের মতো একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। কারণ এই যে আমরা যখন জিডিপিটা পড়বো বা মোট দেশজ উৎপাদন মানে যে জিডিপি, এটা পড়তে পড়তে আমাদের মাথায় কী কাজ করবে? আচ্ছা, জিডিপিতে তাহলে কাদের কাদের টাকা, কাদের কাদের আয় আমি এখানে ধরি, জিএনপি মানে কি, জিএনপিতে কাদের কাদের আয় ধরি, পিসিআই মানে কি, পিসিআইতে কাদের কাদের আয় ধরি। এই এক জিডিপি নিয়ে চিন্তা করে কিন্তু তুমি জিডিপি, জিএনপি, পিসিআই তিনটার মধ্যে কী পার্থক্য, পিসিআই কীভাবে নির্ণয় করতে হয়, এরকম অনেক তথ্য তুমি মাথার ভিতরে আগেই ফ্ল্যাশব্যাক করে ফেলতে পারছো। কিন্তু যদি না পড়ে থাকো, ফাঁকিবাজি করো, তাহলে কিন্তু এসব হবে না। আগে থেকে পড়তে হবে। হ্যাঁ, আগে থেকে একটা চ্যাপ্টার পরে এমসিকিউ সলভ করতে আসলে দেখবে যে মাথার ভিতরে অনেক কিছু, অনেক তথ্য ঘুরছে, যে এটা দিয়ে এটা হয়, এটা দিয়ে এটা হয়, আমি ওটা পড়েছি। তখন সেটা হয় এমসিকিউগুলো সলভ করতে করতে, এমসিকিউতে তো পুরো চ্যাপ্টারটাই কভার করা হয়, পুরো চ্যাপ্টারটাও একবার রিভিশন হয়ে যায় এমসিকিউতে। আবার তোমার মাথার ভিতরে পুরো চ্যাপ্টারের তুমি কি কি পড়েছো, কি কি ভালো মতো পড়া দরকার, সেটাও তুমি বুঝে ফেলো। কেমন? তাই যত বেশি সম্ভব এমসিকিউ, সিকিউ এইসবও প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, কোন উৎপাদন পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন হিসাব করতে হলে নিচের দ্রব্যটি হিসাব করা হয়? মানে হিসাব করতে হলে কোন দ্রব্যটি হিসাব করা হয়, মানে উৎপাদন পদ্ধতিতে, মানে এই যে প্রোডাকশন হলো, এখানে মোট জাতীয় উৎপাদন অর্থাৎ জিএনপি যদি আমি হিসাব করতে যাই, তাহলে কোন দ্রব্যটি এখানে আমি হিসাব করি? জিএনপিতে আসলে উৎপাদনের যে দ্রব্যটা হয় সেটার কোনটা হিসাব করা হয়? এটা কিন্তু খুব ইজি এবং ডিরেক্ট অ্যান্সার, চূড়ান্ত দ্রব্যটা হিসাব করা হয়। এখানে কেন চূড়ান্ত দ্রব্য হিসাব করা হয় বা এই ধরনের কথা বলা হচ্ছে, এটা বুঝো তো একটু ভাইয়া, এটা বোঝা খুবই দরকার। দেখো, ধরো এই যে আমার মাথায় যে ক্যাপটা আছে, এই ক্যাপটা এটা কি ডিরেক্ট একটা কাপড় থেকে তৈরি হয়েছে? না, এই কাপড় তৈরি করার আগে কি তৈরি করতে হয়েছে বলো তো? এই কাপড় তৈরি করার আগে সুতা তৈরি করতে হয়েছে, সেই সুতা থেকে কাপড় বানিয়েছে, কাপড় থেকে তারপরে ক্যাপটা বানিয়েছে। এখন আমি যদি ধরো আলাদা আলাদা হিসাব করি, যে সুতার দাম ধরো 10 টাকা, হ্যাঁ না ধরো সুতার দাম 20 টাকা, ক্যাপ বানাতে খরচ হয়েছে ধরো 80 টাকা, আর ক্যাপের দাম মনে করো ওই লোকটা আমার কাছ থেকে রেখেছে 200 টাকা, তাহলে ক্যাপের দাম আসছে কত? এই উৎপাদনের আয় 300 টাকা, কিন্তু আসলে ক্যাপটা তৈরি করতে খরচ হয়েছে কত? 220 প্লাস 80, 80 টাকা, মানে 100 টাকা। অর্থাৎ আমি যদি এইভাবে আলাদা আলাদা হিসাব করি যে সুতার দাম এটা ছিল, ক্যাপ তৈরি করতে এই দাম লেগেছে, তাহলে কি হবে? তাহলে আমরা যে তথ্যটা পাবো, বা একটা উপাদান, এটা শার্ট হতে পারে, একটা খাবার হতে পারে, একটা ক্যাপ হতে পারে, সেটা আমরা প্রপারলি পাবো না। কিন্তু আমরা যদি এই যে সবগুলা সুতা, ক্যাপ তৈরি করার খরচ, ক্যাপ কত দামে বিক্রি করা হচ্ছে, সব যদি আমরা একসাথে ধরি, হ্যাঁ, বা ক্যাপ কত দামে বিক্রি করা হয়, আচ্ছা বলো তো, এই ক্যাপটা ধরো তৈরি করতে খরচ হয়েছে 100 টাকা, কেউ কি এটা 50 টাকায় বিক্রি করবে? করবে না তো, তাই না? সে চেষ্টা করবে যে অন্তত 100 টাকাতে এটা বিক্রি করার। তার মানে আমরা সেখান থেকে একটা উৎপাদনের যে উপাদান বা উৎপাদন পদ্ধতিতে আমরা যা উৎপাদন করা হয়, এটা একটা ক্যাপ বা যে কোনো কিছু হতে পারে, একটা ওয়াটার বটল হতে পারে, তোমার মোবাইল ফোন হতে পারে, সেটার অ্যাকচুয়াল প্রাইস কত সেটা আমরা বুঝতে পারি। ক্লিয়ার? কি কারণে চূড়ান্ত হিসাব করা হয় এটা বুঝতে পেরেছো? আচ্ছা, আমি বারবারই বলি ভাইয়া, বিজিএস আসলে খুবই ইজি। বিজিএসে বইতে একটু কঠিন করে লেখা থাকে, এই কারণে আমরা অনেকে কনফিউজড হয়ে যাই। আমাদের কনফিউজড হওয়া যাবে না, আমাদেরকে একটু গুরুত্ব দিয়ে যদি আমরা পড়ি, তাহলে দেখবো যে অনেক চ্যাপ্টার খুব সহজে আমরা কভার করতে পারবো। কেমন? আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এখানে আবার আরেকটা উদ্দীপক দেওয়া, যে 2018 সালে একটা এক্স নামক দেশ ছিল, যেই দেশে জিএনপি ছিল 8,582, 8,582 ছিল, 8,582 বিলিয়ন ডলার ছিল সেই দেশের জিএনপি। আবার যখন রপ্তানি ও আমদানি ছিল যথাক্রমে 45 ও 35 বিলিয়ন ডলার। উল্লেখ্য
এক্স দেশের 2017 সালে জিএনপি ছিল 7,572। আচ্ছা, এটা তো অনেক কনফিউজড হয়ে যাইতেছে, তাই না? দেখো 2018 সালের একটা হিসাব, 2017 সালের আরেকটা হিসাব। 2018 সালে এক্স নামক দেশের জিডিপি কত ছিল? আচ্ছা, তোমার প্রশ্নটা এখানে কি? এখানে অনেক তথ্য না, অনেক সৃজনশীল বলো, অনেক এমসিকিউ বলো, এই যে তোমার সাথে এই দুষ্টামিটা করবে। কি করবে বলো তো? কনটেক্সটে এত বেশি তথ্য দিবে, তুমি কনফিউজড হয়ে যাবে। কনফিউজড হওয়া যাবে না, আমাদের দেখতে হবে যে আমাকে কি প্রশ্ন করা হয়েছে। এই যে প্রশ্নটা করা হলো, এই প্রশ্নের সাথে রিলেভেন্ট বা এই প্রশ্নের সাথে জড়িত বা এই প্রশ্নের উত্তর আমি বের করতে পারি, সেই উত্তর বের করতে আমাকে কোন কোন তথ্য সাহায্য করবে। এখানে আমার কাছে কি চেয়েছে? 2018 সালে ওই এক্স দেশের জিডিপি কত ছিল, তাই না? এটাই তো আমার প্রশ্ন, জিডিপি কত। এখন এক্স দেশে 2018 সালে জিএনপি কত ছিল সেটা বলা হচ্ছে। জিএনপি ছিল কত? 8,582 মার্কিন ডলার। আবার সেই সময় রপ্তানি ও আমদানি ছিল 45 ও 35 বিলিয়ন ডলার। অর্থাৎ 45 বিলিয়ন ডলার রপ্তানি করেছে, 35 বিলিয়ন ডলার আমদানি করেছে। তাহলে 45 বিলিয়ন ডলার রপ্তানি করা তার মানে কি? মানে ধরো তুমি 45 টাকায় তোমার কোনো একটা বন্ধুর কাছে ধরো কথার কথা চকলেট বিক্রি করেছো, এবং তুমি এই 45 টাকা চকলেট বিক্রি করে পাওয়ার পর 35 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনেছো। তাহলে তোমার কাছে থাকলো আর কত? 10 টাকা। তাহলে এখানে 8,582, তাই না? তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে 2018 সালের জিএনপি দেওয়া, রপ্তানি ও আমদানির হিসাব দেওয়া, তাই না? তাহলে আমাদের বের করতে হবে কি? জিডিপি। জিডিপি বের করার সূত্র কি? বা জিএনপি দেওয়া থাকলে, রপ্তানি আমদানি আয় দেওয়া থাকলে জিডিপি কিভাবে বের করতে হয়? বের করার উপায় কি? এই যে 45 থেকে 35 গেলে থাকে 10। এটা কিন্তু আমরা জিএনপিতে হয়তো এটাকে ধরা হচ্ছে, কিন্তু জিডিপি বের করার সময় এই যে আমদানি রপ্তানি আয় সেটা কি ধরা হয়? ধরা হয় না। জিএনপিতে আমদানি রপ্তানি আয় ধরা হয়, জিডিপিতে ধরা হয় না। তাহলে জিডিপিতে কি হবে? খুব সিম্পলি 8,582 মাইনাস 10 হবে এখানে, আর কিচ্ছু না। এটাই চেঞ্জ। অ্যান্সার হবে এ, 8,572। এই জিনিসগুলো, এই তথ্যগুলো কিন্তু বইতে সুন্দরভাবে দেওয়া আছে। এই যে 10 কোত্থেকে আসলো বুঝতে পারছো? এই যে 10 এখান থেকে আসছে। এই তথ্যগুলো খুব ইজিলি বইতে দেওয়া আছে, কিন্তু আমরা যদি মনোযোগ দিয়ে না পড়ি ভাইয়া, আমরা কিন্তু এইসব মিস করে ফেলবো। তখন এমসিকিউ অ্যান্সার করতে পারবো না, সিকিউ অ্যান্সার করতে পারবো না। তোমরা অনেকেই হয়তো অনেক চ্যাপ্টার নিয়ে, অনেক কিছু নিয়ে ভাবো যে আমি তো এটা পড়বো না, আমি তো ফাঁকিবাজি করবো, হ্যাঁ এটা পরীক্ষা আসলে আমি অ্যান্সারই করবো না, আমাকে কে আটকাবে? কিন্তু চিন্তা করে দেখো ভাইয়া, একটা চ্যাপ্টার তুমি যদি ফাঁকিবাজি করো, তুমি হয়তো সিকিউতে সেটা অ্যান্সার না করে থাকতে পারবে, তাই না? সিকিউতে তুমি ওটা বাদ দিয়ে দিলে। কিন্তু এমসিকিউতে যদি ওই চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন আসে, শর্ট কোশ্চেনে একটা প্রশ্ন আসে, ওভারঅল ধরো ওই চ্যাপ্টার থেকে যদি 3-4 নাম্বারের প্রশ্ন আসে, বোর্ড পরীক্ষায় একটা নাম্বারও অনেক ম্যাটার করে। তো ওই চ্যাপ্টার থেকে তুমি যদি শুধু ফাঁকিবাজি করার কারণে 3-4 নাম্বার অ্যান্সার করতে না পারো, তাহলে তোমার অন্য বন্ধুরা যে অ্যান্সার করতে পারবে না তা কিন্তু না। তোমার অন্য বন্ধুরা ঠিকই অ্যান্সার করছে, শুধু তুমি একজন যে হয়তো সেটা অ্যান্সার করতে পারো নাই, কারণ তুমি পড়ো নাই। এই 3-4 নাম্বার অ্যান্সার না করার জন্য তুমি যখন দেখবে যে তোমার রেজাল্ট হয়তো দুর্ঘটনাবশত একটু খারাপ হয়ে গেল, বা যতটা চেয়েছিলে ততটা পেলে না, তখন কিন্তু তোমারই মনটা খারাপ হবে, তাই না? তাই প্রত্যেকটা চ্যাপ্টার আমাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। দেখো এখানে সেম জিনিসই বলা হচ্ছে, সেম কনটেক্সটই, জিএনপির আলাপও দেওয়া হয়েছে, কিন্তু আমার প্রশ্ন কি? এবার প্রশ্ন করছে যে এই দেশটার বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কোন অবস্থা বিদ্যমান? বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে এই দেশের কোন অবস্থা বিদ্যমান বলো তো? আমরা কি দেখলাম যে বৈদেশিক বাণিজ্য মানে কি? মানে সে রপ্তানি করছে বেশি টাকার, তাই না? আমদানি করছে রপ্তানি থেকে কম টাকার। তাহলে তার আসলে কি ঘটতেছে এখানে? সে কি ভারসাম্য করতেছে? না, এটা তো ভারসাম্য না। সামঞ্জস্যপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ অলমোস্ট সিমিলার ওয়ার্ড, এই দুটো অলমোস্ট সিমিলার। প্রতিকূল মানে কি? প্রতিকূল মানে খারাপ অবস্থায় থাকা, হ্যাঁ, সাপোর্টে নাই। হ্যাঁ, ধরো তুমি ট্যুরে যাবা, তোমার বাবা তোমাকে সাপোর্ট দিচ্ছে না, তোমার আব্বু আম্মু বলছে যে যাওয়া লাগবে না, এটা প্রতিকূল অবস্থা। আর অনুকূল অবস্থা, আরে যাও যাও, কত টাকা লাগবে বলো আমি দিচ্ছি, এটা হচ্ছে অনুকূল অবস্থা। তাই যেহেতু এখানে রপ্তানির আয় বেশি, আমদানির আয় কম,
তাহলে এটার অ্যান্সার হবে সি, অনুকূল। এই দেশে বাণিজ্যের ক্ষেত্রে অনুকূল অবস্থা বা ভালো একটা অবস্থা বিদ্যমান। নিচের কোনটি ব্যক্তির জীবনযাত্রার মান নির্ধারণ করে? এখানে আমরা কয়েকটা অপশন দেখতে পারি। দেশজ উৎপাদনের কথা বলা হচ্ছে, আর কি কি বলা হচ্ছে বলো তো? দেখো এখানে বলা হচ্ছে দেশজ উৎপাদন, জাতীয় উৎপাদন, মোট মুনাফা, মাথাপিছু আয়। এখন দেশজ উৎপাদন থেকে আসলে একজন ব্যক্তি, কোনটি ব্যক্তির, ব্যক্তির মানে কি, মানে একজন ব্যক্তির দেশজ উৎপাদন ধরো অনেক বেশি, কিন্তু দেশজ উৎপাদন আমরা কি দেখেছি, ধরো যে অনেক বেশি টাকা আয় করে তার হিসাবও থাকে, যে অনেক কম টাকা আয় করে তার হিসাবও থাকে। সো এটা তো আমাকে প্রপার কোনো তথ্য দেয় না। জাতীয় উৎপাদনও অলমোস্ট সেম কথা। মোট মুনাফা, মুনাফা মানে কি, লাভ করা, তাই না? এখন কে কোথা থেকে কয় টাকা লাভ করবে সেই হিসাবে তো মানুষের লাইফস্টাইল কেমন সেটা নির্ভর করে না। এটার অ্যান্সার হবে ডি, মাথাপিছু আয়। মাথাপিছু আয় থেকে আমরা কিছুটা হলেও বুঝতে পারি যে একটা দেশে একজন মানুষের লাইফস্টাইল কেমন হতে পারে। কারণ মাথাপিছু আয় আসলে কি করা হয়, ধরো এখানে দুইজন মানুষ, একজন আয় করে ধরো 100 টাকা, আরেকজন আয় করে ধরো 500 টাকা। আমরা মাথাপিছু আয় কি করি, এই দুইটাকে প্লাস করে হয় কত, 600 টাকা হয়। আমরা তখন বলি যে দুইজন মানুষ যেহেতু, তাহলে দুইজন মানুষ আয় করে কত, দুইজন মানুষের ভিতরে মাথাপিছু আয় হবে 300 টাকা, তাই না? এখন এই লোকটার কাছে তো 200 টাকা নাই, এই লোকটার আবার 500 টাকা ছিল, 500 টাকায় আছে, কিন্তু দেখানো হচ্ছে 200 টাকা কম। কিন্তু মাথাপিছু আয় থেকে আমরা অ্যাটলিস্ট এটা বুঝতে পারি যে অ্যাভারেজে এই দেশের মানুষজন কত টাকা আয় করে, তাদের লাইফস্টাইল কেমন হতে পারে সেটা নিয়ে ধারণা পাওয়া যায়। তাহলে অ্যান্সার হবে ডি, মাথাপিছু আয়। 14, মোট জনসংখ্যা 28 কোটি ছিল এবং ওই সময়ে মোট জাতীয় আয় 14,000 কোটি মার্কিন ডলার। মোট জনসংখ্যা কত, 28 কোটি, 14,000 কোটি মার্কিন ডলার। মাথাপিছু আয় কত ছিল? সেম, আবার আরেকটা পিসিআই এর ম্যাথ। 14,000 কোটি মার্কিন ডলার, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 14,000 কোটি মার্কিন ডলার আর 28 কোটি জনসংখ্যা। আচ্ছা, 28 কোটি জনসংখ্যা, তাই না? এখন এই যে আবার আগের মতো শূন্য কাটা শুরু করো। এখানে কি হয়, 28 2, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু খুব ইজি, অ্যান্সার বের হয়ে পড়ছে। অ্যান্সার কি, এখানে যদি 14,000 কোটি মার্কিন ডলার থাকে আর ওই সময় দেশটির মাথাপিছু আয়, এখানে বলা হচ্ছে কত, মাথাপিছু আয় বের করতে হবে আমার, প্রতি মানুষ কত টাকা আয় করে, মোট জাতীয় আয় দেওয়া আছে, মোট জনসংখ্যাও দেওয়া আছে, পিসিআইয়ের যে মেইন সূত্র যেখানে জিএনপি লাগে আর হচ্ছে মোট জনসংখ্যা লাগে, তাহলে এটার অ্যান্সার কি বের হয়ে পড়ছে না? এটার অ্যান্সার কি হবে? এই যে এই যে এই যে খেয়াল করো এখানে, হ্যাঁ, এই যে এখান থেকে আমি আসলে কি পাই, এই যে 1400 ভাগ 28, এটা হচ্ছে আমার মেইন রাফটা। 1400কে আমি 28 দিয়ে ভাগ করব, তাহলে আমি অ্যান্সার কত পাবো? আমার কাছে তো ক্যালকুলেটর নাই, আমি এই কারণে অ্যান্সার বের করতে একটু প্যারা খাচ্ছি। অ্যান্সার হবে সি, 500 মার্কিন ডলার। হ্যাঁ সি। যাক, আমি চেষ্টা করতেছিলাম নিজে অ্যান্সার আগে বের করতে উত্তর দেখার থেকে, তাহলে এটা লজ্জাজনক হইতো। যাক, ঠিকঠাক বের হয়েছে। মানে আমরা পিসিআই এর অলরেডি 2টা ম্যাথ করে ফেলেছি, তার মানে পিসিআই এর ম্যাথ আমাদের একটা চান্স আছে যে আমাদের শর্ট কোশ্চেন বা অনুধাবনে আসতে পারে। আমরা তাহলে পিসিআই এর ম্যাথটা যদি একটু বুঝে করতে পারি, তাহলে শর্ট কোশ্চেন হোক অনুধাবন হোক আমরা আর কোথাও আটকাবো না। কেমন? জীবন মান নির্ধারণের জন্য উচ্চ মাথাপিছু আয়ের সাথে কোন বিষয়টি বিবেচ্য? এখানে বলা হচ্ছে আমরা মানুষের লাইফস্টাইল কেমন, আমরা এটা কিসের উপর নির্ভর করে পড়লাম? মাথাপিছু আয়ের উপর। অর্থাৎ যেই দেশে দেখবো মাথাপিছু আয় বেশি, সেই দেশের মানুষজন বোঝা যায় একটু বেশি বেটার লাইফস্টাইল আছে, কিন্তু যেই দেশের মানুষের মাথাপিছু আয় কম, সেই দেশের মানুষের লাইফস্টাইল একটু তুলনামূলক খারাপ, তাই না?
এখন এখানে বলা হচ্ছে মাথাপিছু আয়ের সাথে এই যে জীবনমান লাইফস্টাইল নির্ধারণের ক্ষেত্রে আর কোন বিষয়টা আমরা কনসিডার করি বা আর কোন বিষয়টা বিবেচ্য। কতটুক উৎপাদন হয় সেটার সাথে বিবেচনা করা যায় না। উৎপাদনের উপায়ের সাথে বিবেচনা করা যায় না। দ্রব্যের মান কেমন এটার উপরে ডিপেন্ড করে মাথাপিছু আয় না, কিন্তু ডিপেন্ড করে দ্রব্য মূল্য কত, অর্থাৎ একটা জিনিসের প্রাইস কত। একটা জিনিস চিন্তা করো, ধরো একটা দেশে মাথাপিছু আয় 600, আরেকটা দেশে ধরলাম আমি মাথাপিছু আয় 6000। ধরো কথার কথা, এটা হচ্ছে এ, এটা একটা দেশ, এটা হচ্ছে বি, বি দেশ, হ্যাঁ এ দেশ আর বি দেশ, ঠিক আছে। একটা তো 600, একটা তো 6000, কিন্তু এখানে 600 টাকা মাথাপিছু আয় যার, ধরো এখানে সবচেয়ে দামি জিনিস কি বলা যায়, ধরো আইফোন না, আচ্ছা ধরো আইফোন। এখন এখানে একটা আইফোন কিনতে কথার কথা লাগে 500 টাকা, আর এখানে একটা আইফোন কিনতে লাগে ধরো 10,000। তাহলে একটা জিনিস চিন্তা করো, দ্রব্যমূল্য কেন ডিপেন্ড করে, কারণ এই দুইটা জায়গাতেই এটা কি, এটা তো পিসিআই, একটাতে পিসিআই কম, এটাতে পিসিআই বেশি, তাই না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে একটা জায়গাতে আইফোন আইফোন কেনার জন্য একটা জায়গাতে খরচ হয় 500, আর একটা জায়গায় 10,000। তার মানে এই যে একটা জায়গায় আমরা দেখলাম যে তাদের মাথাপিছু আয় বেশি, কিন্তু তাদের দ্রব্যমূল্যের হার, দ্রব্যমূল্য মানে কি, দ্রব্যমূল্য মানে হচ্ছে যে কোনো প্রোডাক্টের প্রাইস, সেটা অনেক বেশি। তার মানে তাদের কিন্তু এই যে এত টাকা থাকা সত্ত্বেও কোনো লাভ নেই, কারণ তাকে কিন্তু 10,000 টাকা খরচ করতে হয় একটা আইফোন কেনার জন্য। তার মানে দ্রব্যমূল্য আমাদের মাথাপিছু আয়ের সাথে বিবেচনা করতে হবে, না হলে কিন্তু আমরা লাইফস্টাইল বুঝতে পারবো না। কেমন, এই সব কিছুই কিন্তু বইতে ডিরেক্ট দেওয়া আছে ভাইয়া, একটু পড়লেই তোমরা পারবে। এখানে বলা হচ্ছে ক নামক একটা রাষ্ট্র, সেখানে জনসংখ্যা 5 কোটি, আর ওই সময় দেশটির জাতীয় আয় 70,000 কোটি মার্কিন ডলার। মাথাপিছু আয় কত ডলার, এই যে পিসিআই। আবার মানে আমি এখানে ধরো ম্যাথ করানোও কিন্তু একটা ভালো ব্যাপার, কারণ ম্যাথ করানোর কারণে যেটা হবে যে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, এই প্র্যাকটিসটাও তোমাদের দরকার আছে। ও 70,000 কোটি মার্কিন ডলার, তাই না। আচ্ছা, আর এখানে কি জনসংখ্যা 5 কোটি। আচ্ছা কাটাও, 3 3 2 2, 70,000 ভাগ 5, এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে কত বলো তো, এটার অ্যান্সার হবে 14,000। তাহলে দেশটির মাথাপিছু আয় বা পিসিআই ইজ ইকুয়াল টু 14,000, পিসিআই ইজ ইকুয়াল টু 14,000। কেমন, এই যে দেখছো এইগুলা কিন্তু খুবই ইজি। পিসিআই বের করার মেইন সূত্রটা কি, যে তুমি এক জায়গায় নিবে জিএনপি বা মোট জাতীয় আয় কত, আরেক জায়গায় নিবে জনসংখ্যা, দেশটার জনসংখ্যা কত, জিএনপি ভাগ জনসংখ্যা করলেই এই অ্যান্সারটা ডিরেক্ট বের হয়ে আসবে। এটা হচ্ছে 14,000। একটা কমন ভুল আমরা হয়তো এই যে যেহেতু এখানে অনেকগুলো শূন্য বসাতে হয়, একটা কমন ভুল অনেকের হতে পারে, এমসিকিউতে আমরা তাড়াহুড়া করি, নার্ভাস থাকি, টাইমে শেষ করতে হবে, অনেক প্রেশারে থাকি, অনেক সময় একটা শূন্য যদি ভুল হয়ে যায় তখন কিন্তু ধরো এখানে 14,000 না, ধরো কথার কথা এখানে একটা অপশনে ধরো কথার কথা 14,000 দেওয়া, যেমন তেমন আরেকটা অপশনে দেওয়া হচ্ছে ধরো কথার কথা 1400। তখন তুমি কি করবে, তুমি ভুলে হয়তো একটা শূন্য কম দিয়েছো, শূন্য কম হিসাব করেছো, তুমি 1400 দাগিয়ে ফেললে, তখন তোমার অ্যান্সারটা ভুল হয়ে গেল। সো এই যে এই হিসাবগুলো করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আর তোমরা যারা সায়েন্সের আসছো তাদের তো অনেকের কাছে ক্যালকুলেটর আছে, সবচেয়ে ইজি হয় যদি ক্যালকুলেটর নিয়ে যেতে পারো, কিন্তু নিজে সাবধান থেকে হিসাব না করলে ক্যালকুলেটর থাকলেও কোনো লাভ নেই আসলে, কারণ এই হিসাবগুলো কিন্তু হাতে হাতেই করা যায়, আমিও হাতে হাতে করে দেখালাম, যদিও একটু সময় লাগছে। আচ্ছা, এরপর এই দেশের জনসংখ্যা 5 কোটি সেটা আমরা পড়লাম, জাতীয় আয় কত সেটাও আমরা পড়লাম। এখন রাষ্ট্রের অর্থনীতিতে যে ধরনের বৈশিষ্ট্য দেখা যায়, তাহলে এই দেশের পিসিআই এর হার কিন্তু ভালো। তাহলে আমরা এই দেশে মানুষের কি অবস্থা দেখি, জনগণের মৌলিক চাহিদা নিশ্চিতকরণ, দেশব্যাপী বিনোদন ব্যবস্থা বিদ্যমান, অনুন্নত দেশের উন্নয়ন কার্যক্রমে সহায়তা দান। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, অনুন্নত দেশ কারা এবং অনুন্নত দেশকে কারা
সহায়তা করে, তাই না? এই দুটো যদি আমরা একটু চিন্তা করি, খেয়াল করে দেখো, অনুন্নত দেশকে কারা সহায়তা করে? যারা উন্নত দেশ। এখন কোন দেশ উন্নত সেটা আমরা কিভাবে বুঝি? যাদের মাথা পিছু আয় বেশি, কারণ মাথা পিছু আয় বেশি মানে সেই দেশে অনেক জিএনপি বা জাতীয় আয় আছে, যে কারণে তাদের মাথা পিছু আয় বেশি, অর্থাৎ তারা অন্য দেশকে সাহায্য করতে সক্ষম, তাই না? উন্নত দেশ তাহলে সাহায্য করে। তাহলে প্রথমে বলা হচ্ছে সেই দেশটা জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করে। হ্যাঁ, মাথা পিছু আয় বেশি, তার মানে সবার কাছে অনেক টাকা থাকলে তাদের মৌলিক চাহিদা পূরণ হবে, না হওয়ার কোনো চান্স নেই। কিন্তু দুয়ে আবার আরেকটা দুষ্টামি টাইপের অপশন দেওয়া, যে দেশব্যাপী বিনোদন ব্যবস্থা বিদ্যমান। এখন একটা দেশের পিসিআই বা মাথাপিছু আয় বেশি, তার মানে তো এটা কখনো হতে পারে না যে সেই দেশে বিনোদন ব্যবস্থা বিদ্যমান বা সেই দেশে হয়তো বা অনেক আনন্দ ফুর্তি করা হয়, তাই না? তাহলে এটার অ্যান্সার 2 হবে না। 3 নম্বরে বলা হচ্ছে এখানে অনুন্নত দেশ, অর্থাৎ যে দেশগুলো উন্নত না সেই দেশে হেল্প করা, এটা হয়। তাহলে এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে বি, 1 ও 3। 1 ও 3 হবে এটার অ্যান্সার। কি হইল এটা? এই যে তোমাদের জন্য তো সুবিধা হইলো, বেশ কয়েকটা অ্যান্সার হয়তো তাড়াতাড়ি দেখে ফেলছো না। আচ্ছা, পৃথিবীর যে কোনো দেশের অর্থনীতিকে কয়টা খাতে ভাগ করা হয়? পৃথিবীর যে কোনো দেশের অর্থনীতিকে কয়টা খাতে ভাগ করা যায় বলো তো? এটা কিন্তু একদম ধরতক্তা মারপ্যারেক টাইপের একটা এমসিকিউ। হ্যাঁ, কিছু এমসিকিউ আমরা বইতে দেখি যে একদম ডিরেক্ট, তুমি যা পড়ছো সেটাই আসবে। পৃথিবীর যে কোনো দেশের অর্থনীতিকে আমরা 3টা ভাগে ভাগ করি, এটা আমরা বইতেও পড়ছি, যে পৃথিবীর যে কোনো দেশ, সেটা যে কোনো দেশের অর্থনীতি হতে পারে, সেটাকে আমরা 3 ভাবে ভাগ করে অর্থনীতির কী অবস্থা সেটা আমরা বোঝার চেষ্টা করি, বা সেই দেশ কোন পজিশনে আছে, সেই দেশের কী অবস্থা হতে পারে। কেমন? এরপরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে প্রধানত কতটি খাতে ভাগ করা যায়? বাংলাদেশের অর্থনীতিকে প্রধানত কয়টা খাতে ভাগ করা যায়? এই যে এই প্রশ্নটা আমার কাছে বেশ মজা লাগছে, এবং মজা লাগার কারণ আছে, যে এই প্রশ্নটায় একে বইয়ে অলমোস্ট ডিরেক্টলি দেওয়া যে কয়টা খাতে ভাগ করা যায়। সেকেন্ড, বই কিন্তু উল্লেখ করে দাও, বই কিন্তু বেশ কয়েকটা খাতের কথা বলা আছে, খাতের নামগুলো উল্লেখ করা আছে, তাই না? 19টা। তোমরা একটু যারা ক্লাসটা করবে, আমি সবসময় এটা সাজেস্ট করি যে ক্লাস করার সময় বইটা একটু খুলে বসতে। হ্যাঁ, এমসিকিউ চেষ্টা করবে না দেখে করার, কিন্তু এরকম যে এমসিকিউটা আমি পারছি না সেই এমসিকিউটা আমি সাথে সাথে বইটা খুলে দেখে নিব যে কোন অ্যান্সার কই আছে, বইয়ের কোন জায়গাতে আছে, তাহলে আমার বইটাও একবার পড়া হয়ে যাচ্ছে। কেমন? আচ্ছা, এরপরের প্রশ্ন, 2018-19 অর্থ বছরে মোট দেশজ উৎপাদনে শিল্প খাতের অবদান কত? এই যে এই প্রশ্নটাও আমার কাছে মনে হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কেন এটাকে আমি ইম্পর্টেন্ট প্রশ্ন বললাম জানো? কারণ আমরা হচ্ছে বইয়ে যে তথ্যগুলো দেওয়া, হ্যাঁ, বইয়ে যে তথ্যগুলো দেওয়া, এই তথ্যগুলোকে অনেক সময় এড়িয়ে যায়। যে এই যে ধরো এই যে পার্সেন্টেজ, বিভিন্ন ধরনের পার্সেন্টেজ থাকে, হ্যাঁ, এত দশমিক এত, অমুক জিনিসের হার এত, অমুক জিনিস এত শতাংশ। তখন যদি পরীক্ষায় ভুলবশত বা ধরো টিচারের মুড খারাপ, সে তোমাদের সাথে একটু মজা নিতে চাইছে, সে যদি এরকম প্রশ্ন দিয়ে দেয়, তখন কিন্তু অ্যান্সার করা খুবই মুশকিল। কারণ আমরা কি করি, আমরা এই যে পার্সেন্টেজ মনে রাখার সবচেয়ে সহজ উপায় কি? ধরো আমরা সবচেয়ে বেশি যেটা এখানে কি বলা হচ্ছে যে মোট দেশজ উৎপাদনে শিল্প খাতের অবদান কত। এখন শিল্প খাতের অবদান যদি সবচেয়ে বেশি থাকে, তাহলে সবচেয়ে বেশি অবদান যার আর সবচেয়ে কম অবদান যার, এই দুটোও যদি আমরা মনে রাখি, মাঝামাঝি যেসব আছে সেসব আমরা মোটামুটি গেস করতে পারি। কিন্তু গেস করেও তো আসলে লাভ হয় না, কারণ গেস করে তুমি আসলে কতটা অ্যাকুরেট হতে পারবে। ধরো তোমার মনে আছে যে 20%-এর উপরে, 20% প্লাস, এখানে দেওয়া 21.74, 28.33, 25.25। তাহলে এই চারটার মধ্যে এই তিনটা তো অলমোস্ট সেম, এই তিনটা অলমোস্ট সেম না, 20%-এর উপরে না, তাহলে অ্যান্সার কোনটা হবে? এটা বইতে ডিরেক্ট দেওয়া আছে। হ্যাঁ, এই এমসিকিউগুলো ডিরেক্ট, এটার অ্যান্সার 21.74%। তোমরা বইটা বের করে দেখো, কারণ কিছুই এমসিকিউ থাকে যে এমসিকিউগুলো বিজিএস এর হয়তো সাবজেক্টে খুবই ডিরেক্ট, বইয়ে স্টেটমেন্ট দেওয়া আছে, বইয়ে বলা আছে, ওইটাই হবে, এটার কোনো যুক্তি বা লজিক থাকে না। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে সেবা খাতে অন্তর্ভুক্ত হলো বনজ সম্পদ, ব্যাংক বিমা, শিক্ষা, 3টা দেওয়া আছে।
এই তিনটার মধ্যে কোন কোন কোনগুলা সেবা খাতের অন্তর্ভুক্ত আসলে বলো তো? বনজ সম্পদ কি সেবা খাতের অন্তর্ভুক্ত? না। শিক্ষা সেবা খাতের অন্তর্ভুক্ত, এটা আমরা সবাই জানি। ব্যাংক বিমা বলো তো এটা সেবা খাতের অন্তর্ভুক্ত কিনা? এই যে এখন তো অপশনটা দাও, এখন তো সবাই হয়তো যারা দেখতেছে বলবো হ্যাঁ ভাইয়া ব্যাংক বিমা সেবা খাতের অন্তর্ভুক্ত, কিন্তু কিভাবে? কারণ ব্যাংকে মাধ্যমে আমরা আমাদের আর্থিক সেফটি বা অর্থনৈতিক সহায়তা পেতে পারি, এটা এক ধরনের সেবা। তাই ব্যাংক বিমাকে সেবা খাতের আওতায় ধরা হয়। এবং বিমা মানে কি? বিমা মানে হচ্ছে ইন্স্যুরেন্স করা। হ্যাঁ, যে ধরো তুমি একটা গাড়ি কিনলে, গাড়ির ইন্স্যুরেন্স করা বা বিমা করা, তার মানে হচ্ছে গাড়িটা যদি কখনো অ্যাক্সিডেন্ট করে তাহলে গাড়ির অ্যাক্সিডেন্টের কারণে গাড়ির যে ক্ষতি হয়েছে সেটা ওই ইন্স্যুরেন্সের টাকা থেকে কভার করা হয়। ক্লিয়ারলি বোঝা গেছে? এই কারণে কিন্তু বিমা দরকার হয় অনেক সময়। তাহলে এটার অ্যান্সার কি হবে? 2 ও 3। 2 ও 3 কোথায়? এই যে সি, অপশন সি 2 ও 3। সেবা খাতের মধ্যে পড়ে ব্যাংক বিমা আর শিক্ষা। আচ্ছা, এরপর কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কোনটি? কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কোনটি? কোনটা পড়েছি আমরা? এটা একটু আগেই পড়েছি যে অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক বা অর্থনীতিতে যে উন্নতি হচ্ছে কি দেখে বোঝা যায়? এটা হচ্ছে মাথাপিছু আয়। জিডিপি, জিএনপি অনেক কিছুর উপর নির্ভর করে, কিন্তু মাথাপিছু আয় দেখে আমরা ডিরেক্ট বুঝতে পারি যে একটা দেশে অর্থনৈতিক কত উন্নত হচ্ছে। কেমন? আচ্ছা, বিশ্বব্যাংক মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে কয় ভাগে ভাগ করেছে? এখানে বলা হচ্ছে যে বিশ্বব্যাংক মাথাপিছু আয়ের ভিত্তিতে, এই যে মাথাপিছু আয়ের ভিত্তিতে, আমরা একটু আগে একটা এমসিকিউ পড়লাম না, সেই দেশে দেখলাম আমরা এমসিকিউতে মাথাপিছু আয় অনেক বেশি, তারপর বুঝতে পারলাম যে সেই দেশটা উন্নত দেশ, তার মানে অপশনে দেওয়া ছিল তখন যে সেই দেশটা অনুন্নত দেশকে সাহায্য করে, তাই না? তার মানে এই যে অনুন্নত দেশের কথা আসলো, মাথাপিছু আয়ের উপরে কিন্তু ভিত্তি করে বিশ্বব্যাংক থেকে পৃথিবীর দেশগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এই 3টা ভাগ কি কি? যেটা একদম আমরা চ্যাপ্টারের শুরুতে দেখলাম, উন্নত দেশ, উন্নয়নশীল দেশ আর অনুন্নত। উন্নত দেশ কোনগুলা? যারা অলরেডি অনেক উন্নতি করে ফেলেছে। উন্নয়নশীল দেশ কোনগুলা? উন্নয়নশীল দেশ হচ্ছে যারা উন্নতি করার পথে আছে। হ্যাঁ, বাংলাদেশ কিন্তু উন্নয়নশীল দেশ, বাংলাদেশকে উন্নয়নশীল দেশ বলা হয়, যে উন্নয়ন করার পথে আছে। আর অনুন্নত দেশ কি? অনুন্নত দেশ হচ্ছে যে দেশগুলো এখনো উন্নত হয়ে উঠতে পারেনি বা অনেক ধরনের তাদের বাধা আছে উন্নত হওয়ার। কেমন? তাহলে অ্যান্সার হবে কি এখান থেকে? অ্যান্সার হবে সি, সি ইজ ইকুয়াল টু 3। 3 ধরনের দেশের কথা বা 3 ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, উচ্চ আয়ের দেশ কোনটি? সুইডেন, চীন, মিশর, মালয়েশিয়া। তুমি একটা মজার জিনিস দেখো, এই প্রশ্নটা কিন্তু 2টা বোর্ড এক্সামের কোশ্চেন, মানে 2বার আসছে, একবার দিনাজপুর বোর্ডে, একবার যশোর বোর্ডে, 2 বছর আসছে। অর্থাৎ এরকম বিভিন্ন দেশ দিয়ে কোন দেশের, হ্যাঁ, কোনটা উচ্চ আয়ের দেশ, কোনটা নিম্ন আয়ের দেশ, কোনটা মধ্য আয়ের দেশ, সেটা প্রশ্ন আসতে পারে। উন্নত দেশের আয় উচ্চ আয়ের দেশ, যে দেশের আয় কম তারা হতে পারে মধ্য আয়ের দেশ, বা যে দেশের আয় একেবারেই কম তারা হচ্ছে নিম্ন আয়ের দেশ। এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে এ, সুইডেন। কারণ সুইডেনকে আমরা জানি যে উচ্চ আয়ের দেশ। এছাড়া বাকি 3টাই কিন্তু উন্নয়নশীল দেশের মধ্যে পড়ে। কেমন? আচ্ছা, এরপর রাষ্ট্রের মাথাপিছু মোট জাতীয় আয় 1340 ইউএস ডলার, মানে ডলারই আর কি। তোমরা কি এইটা জানো? এটা কিন্তু বলা দরকার যে তোমরা কিন্তু এমসিকিউ তো অনেকবার এরকম পিসিআই এর ম্যাথ করছো, মাথাপিছু আয় দেখছো। আমাদের এই মাথাপিছু আয়, জিডিপি, জিএনপি সব কিছু কিন্তু হিসাব করা হয় মার্কিন ডলার, ইউএসডি। হ্যাঁ, ইউএস ডলারে। কারণ ইউএসডিকে পুরো পৃথিবীতে একটা কমন মুদ্রা ব্যবস্থা ধরা হয়, যেটা দিয়ে হিসাব করলে যে কোনো দেশের হিসাব বাণিজ্য খুব ইজিলি করা সম্ভব, বা এই কারণে ইউএসডিকে এখানে ধরা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে বি একটা রাষ্ট্র। আচ্ছা, আমার এখানে আজান হচ্ছে, আমরা আজানের জন্য 1 মিনিট একটু ব্রেক নিই। হ্যাঁ, 1 মিনিট ব্রেকটা শেষ হলে এরপর আমরা এসে ক্লাসটা কন্টিনিউ করব।
আচ্ছা, যেহেতু আজান শেষ, আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করো ভাইয়া, এই প্রশ্নটাও একটা ডিরেক্ট প্রশ্ন যে মাথাপিছু আয়, এটা কিন্তু মাথাপিছু আয় বলা হচ্ছে কত, মাথাপিছু মোট জাতীয় আয় $1340। ওই রাষ্ট্র কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারে? আমরা 1006 পর্যন্ত ধরি নিম্ন আয়, এটা কিন্তু বইতে ডিরেক্ট দেওয়া, হ্যাঁ এটা বইতে ডিরেক্ট দেওয়া আছে যে 1006 পর্যন্ত আমরা নিম্ন আয়ের দেশ ধরি, 1006 প্লাস সেটাকে আমরা নিম্ন মধ্য আয়ের দেশ বলি, এর থেকে যেটা বেশি সেটা মধ্যম আয়ের দেশ, এর থেকে বেশি উচ্চ মধ্য আয়ের দেশ, এর থেকে বেশি উচ্চ আয়ের দেশ। এখানে তাহলে এই যে বিভাজন, এই বিভাজনগুলোও কিন্তু বুঝতে হবে, তাই না? নিম্ন, নিম্ন মধ্য, মধ্যম, উচ্চ মধ্যম আর উচ্চ। সো 5টা ক্যাটাগরি আছে। এখন 1006 প্লাস যেহেতু $1340, তাহলে এটা মধ্যম আয়ের দেশ হওয়ার চান্স নেই, কিন্তু নিম্ন মধ্য আয় হওয়ার চান্স আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? নিম্ন মধ্য আয়ের দেশ। অর্থাৎ এই যে দেশটার কথা বলা হচ্ছে, যার এখানে বলা হচ্ছে মোট জাতীয় আয় $1340, সেটা হচ্ছে কি নিম্ন মধ্য আয়ের দেশ। আচ্ছা, এরপর রাষ্ট্রের মাথাপিছু আয় যদি $1780 হয়, তাহলে আয়ের ভিত্তিতে রাষ্ট্রটি কোন শ্রেণীর অন্তর্গত? এখানে দেখো 1340, 1780 খুব যে বেশি ডিফারেন্স তা কিন্তু না, তাই না? এখানে খুব বেশি ডিফারেন্স আছে না, অর্থাৎ নিম্ন আয়ের দেশের ব্যারিয়ার 1006, 1006 প্লাস হয়ে গেলে তখন সেটা নিম্ন মধ্য আয়ের দেশ হয়, আর এটার ব্যারিয়ার 1819-এর পাশাপাশি শেষ হয়, এর থেকে যদি বেশি হয় তাহলে সেটাকে মধ্য আয়ের দেশ বলা হয়। যেহেতু এই ব্যারিয়ারটা এই দেশ রিচ করে নাই, তাহলে এটার অ্যান্সার কোনটা হবে বলো তো ভাইয়া? এটার অ্যান্সার হবে বি, নিম্ন মধ্য আয়ের দেশ। ক্লিয়ার? আচ্ছা, এই যে এই এমসিকিউগুলো, এসব কিন্তু ডিরেক্ট এমসিকিউ, এগুলো হচ্ছে ধরতক্তা মার প্যারাকে, যেটা বলি সবসময়, কারণ এটা হচ্ছে বই তুমি ডিরেক্ট পড়বা, বই ওই ইনফরমেশনগুলোই দেওয়া, সেই ইনফরমেশনগুলোই তোমাকে ডিরেক্ট কোশ্চেন করা হবে এমসিকিউতে, শর্ট কোশ্চেনে, তুমি জাস্ট একটু গুছিয়ে লিখবা, বা যা পড়ছো এটা একটু মনে করতে হবে, ব্রেনকে কষ্ট দিয়ে, তারপরে জাস্ট লিখে দিবা। এটা কিন্তু বেশি প্যারা খাওয়ার কিছু না। তোমরা, আমি সবসময় বলি যে আমরা অনেক সময় ভুল করি, ভুলভাবে একটা চ্যাপ্টার পড়া শুরু করি, বা একটা চ্যাপ্টারকে কম গুরুত্ব দিই, বা একটা চ্যাপ্টার একটু বেশি কঠিন লাগলে আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। এইভাবে যেটা হয় যে সেটা আমাদের আর পড়াই হয় না, এইভাবে আমাদের প্রিপারেশনেও ঘাটতি থেকে যায়। কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি যে প্রত্যেকটা চ্যাপ্টারকে একটু সময় দিয়ে বইতে যা বোঝানো হয়েছে সেটা একটু বুঝে পড়ার চেষ্টা করব, তাহলে এই সমস্যা অনেকটাই দূর করা যায়। আবার আমাদের অনেকের কিন্তু একটা বাজে অভ্যাস আছে, হ্যাঁ এই অভ্যাস আমারও আছে, এটা তোমাদেরকে আমি দোষ দিতেও পারি না, যে আমরা হচ্ছে ধরো পড়তে বসে 10 মিনিট হলো একটু ফোন দেখি, 20 মিনিট হলো একটু ফোন দেখি, আধা ঘন্টা হলো একটু ফোন দেখি। এটা করে যেটা হয় যে আমাদের মনোযোগ নষ্ট হয়ে যায়। তখন হয়তো দেখা যাবে যে ধরো তুমি আজকে হিসাব করলে যে তুমি পড়েছো 6 ঘন্টা, আর তোমার কোনো একটা বন্ধু সে পড়েছে 2 ঘন্টা, পরে দেখা গেল যে তার রেজাল্ট তোমার থেকে অনেক অনেক ভালো, কিন্তু তোমার রেজাল্ট ততটা ভালো হয়নি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তোমার বন্ধু সে 2 ঘন্টা পড়েছে, সে প্রপার মনোযোগ দিয়ে পড়েছে, কিন্তু তুমি যে 6 ঘন্টা পড়েছো, এই 6 ঘন্টার ভিতরে তুমি ভাবছো যে পাবজিতে আমি আসলে কোন উইপেনটা পাইলে, কোন আর্মারটা পাইলে আমার জন্য ভালোভাবে কিল করা যাবে, তাই না? তুমি হয়তো এখানে ভাবছো যে আমি আসলে কোন ধরনের বা কোন ট্যাকটিক্স ইউজ করলে ক্ল্যাশ অফ ক্ল্যান্সে ভালো একটা অ্যাটাক দিতে পারবো, অথবা তুমি হয়তো এই 6 ঘন্টার ভিতরে ফেসবুকে কোন ছবি পোস্ট দিবা, আজকে কোন কোন রিল দেখলে তোমার ভালো লাগবে, এইসব ভাবছো। এই কারণে তোমার পড়তে বেশি সময় লাগছে, কিন্তু সেরকম রেজাল্ট তুমি পাও নাই। কিন্তু তোমার আরেকটা বন্ধু কিন্তু কম সময়ে প্রপার মাথা খাটিয়ে ওই টাইমটা কাজে লাগিয়েছে, এই কারণে তার রেজাল্ট ভালো হয়েছে। তাই যেহেতু ভাইয়া সামনে পরীক্ষা, আমাদের অনেকেরই হয়তো অনেক বাজে অভ্যাস বা হ্যাবিট হয়ে গিয়েছে যে ফোন চালানো, হ্যাঁ, বা ফোনেই সবসময় ডুবে থাকা। এই কয়েকটা মাস পরীক্ষার আগে একটু কষ্ট করে এই হ্যাবিটটা থেকে আমাদের দূরে থাকতে হবে। আমরা সকালবেলায় উঠবো, ভোরে উঠবো, ভোরে উঠে ফজরের নামাজ পড়বো। তোমরা ফোন ইউজ করো সমস্যা নেই, আমরা ফজরের নামাজ পড়বো, ফজরের নামাজ পড়ে পড়তে বসবো। ধরো তুমি এরপরে টানা 3 ঘন্টা পড়লা, এরপরে তুমি আধা ঘন্টা ইউটিউবে রিলস দেখো, গেম খেলো, সমস্যা নেই। কিন্তু
এই যে আমার এই আধা ঘন্টা ফোন টিপতে টিপতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না ভাইয়া, ফোন স্ক্রল করতে করতে। এই যে আধা ঘন্টা, এই আধা ঘন্টাকে আবার 6 ঘন্টা বানায় ফেলো না, যে টানা 6 ঘন্টা, 3 ঘন্টা সেই সকালে পড়ছিলাম আর 6 ঘন্টা ফোন স্ক্রল করতেছি। কেমন? সামনে যেহেতু পরীক্ষা, সকালে উঠবা, ফজরের নামাজ পড়ে পড়তে বসবা, স্কুল যাদের আগে আগে তারা স্কুলে চলে যাবা, স্কুল না থাকলে পড়বা কতক্ষণ, পড়ে 2-3 ঘন্টা পরে রেডি হয়ে তারপরে আবার কি করবা বলো তো, আবার স্কুলে যাবা, স্কুল থেকে ফিরে এসে আবার রেস্ট নিবা, কারণ তুমি তো সকালে উঠছো। এইভাবে নিজের রুটিনটা নিজেকে ঠিক করতে হবে। যখনই ধরো তোমার ফোন চালাতে ইচ্ছা করবে, তুমি একটা কাজ করার ট্রাই করবে, যে ফোন যখন অনেক স্ক্রল করতে ইচ্ছা হচ্ছে, তখন তুমি হয়তো একটু নামাজ পড়বা, ফরজ নামাজ তো পড়বা, চেষ্টা করবা যে নফল নামাজও পড়তে। কেমন? যখন ফোন চালাতে ইচ্ছা হবে, তাহলে এই যে 2 রাকাত তুমি নফল নামাজ পড়বে ফোন চালাতে যখন ইচ্ছা করবে, এক্সট্রিম, আমি বলতেছি না যে একদম ফোন হাত থেকে ফেলে দাও, যেটা বাড়াবাড়ি ফোন চালাতে ইচ্ছা করলে তুমি কি করবে, 2 রাকাত নফল নামাজ পড়বে, পড়ে আল্লাহর কাছে দোয়া করবে যে তুমি তোমার কি চাও, তুমি চাও এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে। এখন আল্লাহর কাছে যখন তুমি দোয়া করবা না, তখন তুমি আসলে আটকা পড়ে যাবা, যে আল্লাহর কাছে তো শুধু চাইলে হবে না, আমাকে তো নিজে এর জন্য পরিশ্রম করতে হবে, কারণ আল্লাহ পরিশ্রমকারীদেরকে পছন্দ করে। এই জন্য অবশ্যই অবশ্যই ভাইয়া পরীক্ষার এই কয়টা দিন ফোন চালানোর যে বদ অভ্যাস আছে সেটা থেকে একটু দূরে থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা দেখো, নিম্ন আয়ের দেশের সর্বোচ্চ মাথাপিছু আয় কত মার্কিন ডলার? আমার আসলে এই এমসিকিউটা তোমাদেরকে আগে আগে বলে দেওয়া উচিত হয় না, কিন্তু এই যে বললাম পড়াইতে গেলে অনেক কিছু এসে পড়ে। একটু আগে কি পড়াইছি, নিম্ন আয়ের দেশের মার্কিন ডলার কত হয়, সর্বনিম্ন আয় মাথাপিছু আয় কত মার্কিন ডলার হয়? 1006 মার্কিন ডলার। অ্যান্সার হবে সি। আচ্ছা, ও না সরি 1000, আমি আসলে ভুল পড়াইছি। 1006 হচ্ছে, হ্যাঁ 1006 তোমাদের আগের ইয়ারের বইগুলোতে দেওয়া, কারণ আমিও ম্যাক্সিমাম জায়গায় 1006 পাইছি, এখন বুঝলাম যে 1135 কেন অ্যান্সার। 1135 হলেও কিন্তু আগের দুটো এমসিকিউর স্ট্যান্ডার্ড ঠিক থাকে। তাহলে নিম্ন আয়ের দেশের সর্বোচ্চ মাথাপিছু আয় কত হতে পারে? 1135। মানে এর থেকে বেশি হইতে পারবে না সেটা না, কিন্তু এর থেকে বেশি হলে সে আর নিম্ন আয়ের দেশ না, সে নিম্ন মধ্য আয়ের দেশ। ক্লিয়ার? মধ্য আয়ের দেশগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? মধ্য আয়ের দেশকে ভাগ করা যায় 2 ভাগে, মধ্যম আর উচ্চ মধ্য, তাই না? আচ্ছা, এখানে আরেকটা উদ্দীপক আবার, এই যে দেখছো আজকে এমসিকিউটা করতে একটু সময় লাগতেছে, কারণ এত উদ্দীপক। একটা মানুষ যার নাম লিটন, এই লিটন সাহেব দুবাইয়ে ব্যবসা করে, সেখানকার জনগণের মাথাপিছু আয় $30,000 ঊর্ধ্বে। তিনি তার অর্জিত অর্থের একটা অংশ দেশে তার পরিবারের নিকট প্রেরণ করে। আচ্ছা, দেশে তার মানে লিটন সাহেব আসলে বাংলাদেশের মানুষ, সে দুবাইয়ে কাজ করে। অর্থাৎ এই যে লিটন সাহেবের কথা বলা হচ্ছে, লিটন সাহেব কিন্তু প্রবাসী, তাই না? সে থাকে আবার যে দেশে, সেই দেশের মাথাপিছু আয় অনেক বেশি। এখানে বলা হচ্ছে লিটনের বসবাসকারী দেশের অর্থনীতি আয়ের ভিত্তিতে কোন পর্যায়ের? ফার্স্ট কোশ্চেন আমার কাছে কি, সে কত টাকা আয় করে, কত টাকা দেশে পাঠায়, এইসব কিছু না। সে যে দেশে থাকে সেই দেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার? $30,000 বেশি। $30,000 বেশি হলে সেই দেশকে কি বলা যায়? উচ্চ আয়ের দেশ। একদম ডিরেক্ট আনসার, উচ্চ আয়ের দেশ। অর্থাৎ সে উচ্চ আয়ের অর্থনীতি ভিত্তিতে এই দেশটা উচ্চ আয়ের দেশ। আচ্ছা, এরপর এই যে এখানে বলা হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার 40 বছরে কত গুণ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে পেরেছে? এটা কত? এটা বইতে এটা ডিরেক্ট দাও, কিছু কিছু এমসিকিউ একদম ডিরেক্ট। 3 গুণ খাদ্য উৎপাদন করতে পেরেছে বাংলাদেশ স্বাধীনতার 40 বছরে। এটা বইতে ডিরেক্ট একটা লাইনই আছে যে স্বাধীনতার 40 বছরে বাংলাদেশ 3 গুণ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে পেরেছে। কিন্তু ওই যে সেই হিসাবে তো আমাদের জনসংখ্যাও বাড়ছে, এটাতে কিন্তু ডিটেল আলাপ বইতেই দেওয়া আছে, তাই না? কৃষি কোনটির উপর নির্ভরশীল? কৃষি কিসের উপর নির্ভর করে? সমাজ, রাষ্ট্র, পরিবার? না, একটাও হবে না। এটার অ্যান্সার হবে এ, প্রকৃতির উপর নির্ভর করে। এরপর ভারী শিল্পের অন্তর্ভুক্ত কোনটা? ভারী শিল্প অর্থাৎ যেই ম্যাটেরিয়ালসগুলো ভারী, হ্যাঁ ওজনেও ভারী। লোহা বা পাট? না, পাট তো হালকা। পোশাক ও ইস্পাত? না। বিদ্যুৎ সার? না। লোহা আর ইস্পাত, কারণ লোহা আর ইস্পাত দুইটাই ভারী। তাহলে অ্যান্সার হবে এ। এই যে ভারী শিল্পের অন্তর্ভুক্ত কোনটা, এটা বইয়ে যখন বিভিন্ন শিল্প খাত বর্ণনা করা হচ্ছে, এটা বইয়ের বিভিন্ন শিল্প খাত যখন বর্ণনা করা হয়েছে তখনই সেখানে লেখা আছে। আমরা যদি এই কারণে বইটা একটু গুরুত্ব দিয়ে ভাইয়া পড়ি, তাহলে দেখবো যে আসলে কোনো এমসিকিউই আমাদের কাছে আর মনে হবে না যে আল্লাহ এটা কি প্রশ্ন করছে। আমরা মাঝে মধ্যে বলি না যে এটা তো বইতে নাই,
বইতে নাই এরকম কোনো প্রশ্ন আসলে বোর্ড পরীক্ষায় আসে না। হয়তো আমরা পড়ি নাই বা আমরা পড়ে গেছি কিন্তু স্কিপ হয়ে গেছে ভুলে, বা অমনোযোগী ছিলাম একটু, এই কারণে ওই লাইনটা খেয়াল করিনি, ওইটা পরীক্ষায় আসলে তখন মনে হয় যে এটা তো বইয়ে নেই, কিন্তু বই থেকে যা আসে বা বইয়ে যা থাকে তাই আসলে বোর্ড পরীক্ষায় আসে। আচ্ছা, এরপর নিচের কোনটি সামাজিক অবকাঠামো? সামাজিক অবকাঠামো কোনটা বলতো? সামাজিক অবকাঠামোর মধ্যে কোনটা পড়ে? সামাজিক অবকাঠামো কোনটা? মোবাইল ফোন সামাজিক অবকাঠামো না, ব্যাংক না, সেচ ব্যবস্থা না, হাসপাতাল। কারণ হাসপাতাল একটা কি হয় বলতো, হাসপাতাল হচ্ছে একটা সমাজে কতটুকু দরকার বা কীরকম হাসপাতাল দরকার তার উপরে নির্ভর করে। আচ্ছা, কৃষিক্ষেত্রের উন্নয়নে একটি বড় বাধা কোনটি? এখানে 4টা অপশন দেওয়া: প্রাকৃতিক দুর্যোগ, অবকাঠামোগত দুর্বলতা, অর্থনৈতিক অনগ্রসরতা, ঔপনিবেশিক শাসন। এখানে এই 4টার মধ্যে আমাদের কাছে মনে হতে পারে যে 4টাই অ্যান্সার, কিন্তু 4টাতে অ্যান্সার হবে না। কারণ খেয়াল করে দেখো, ঔপনিবেশিক শাসনের কারণে আমাদের কৃষি অনেকটা নষ্ট হয়েছে ঠিক, কিন্তু বর্তমানে আমরা কেন আসলে এখনো কৃষিতে উন্নতি করতে পারছি না, বা কৃষিতে এখন আমরা কি বলছি যে বাধা, তাই না? বাংলাদেশের কিন্তু 40 বছর আমরা এটাই পড়লাম একটু আগে যে 3 গুণ খাদ্য উৎপাদন বেড়েছে। তাহলে আমাদের এখানে তাও কেন বাধা বলা হচ্ছে এত উন্নতি হওয়ার পরেও? কারণ এই অ্যামাউন্টটা আরো বেশি হতে পারতো। কেন বেশি হচ্ছে না? এটার কারণ তো ঔপনিবেশিক শাসন না, অর্থনৈতিকভাবে অনগ্রসর হওয়ার সাথে কৃষির সম্পর্ক আছে, কিন্তু এটা মেইন কারণ না। কারণ যদি সেটা মেইন কারণ হতো তাহলে এই 3 গুণ উৎপাদনও হতো না। অবকাঠামোগত দুর্বলতাও একটা কারণ, যে কৃষকরা যদি ভালো প্রযুক্তি না পায়, ভালো ধরো সেচ দেওয়ার জন্য ভালো একটা কি দরকার, তুমি যেহেতু অনলাইন ক্লাস করবে তোমার একটা ভালো ফোন দরকার, সেচ দেওয়ার জন্য তেমন কৃষকের একটা সেচ মেশিন দরকার, সেটা না থাকলে তার অনেক কষ্ট হবে, অনেক কষ্ট করে পানি দিতে হবে। এটা একটা কারণ, কিন্তু এটা তো মেইন কারণ না। বাংলাদেশের মতো জায়গা যেসবকে আমরা অলরেডি জানি যে দুর্যোগ প্রবণ, অনেক দুর্যোগ হয়, সেই সব জায়গায় আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক জায়গায় এখনো পর্যন্ত ফসল চাষ ঠিকমতো করা সম্ভব হয় না। ফসল চাষ করলে সেটা হয়তো বন্যার পানিতে, না হলে ঘূর্ণিঝড়ে অথবা খরায় নষ্ট হয়ে যায়। তাই এটার মেইন রিজন হবে প্রাকৃতিক দুর্যোগ। এটাই কৃষির উন্নয়নে বড় বাধা বাংলাদেশে। আচ্ছা, অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য হলো, এখানে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য অনেক কিছুই হতে পারে, কিন্তু মেইনটা হচ্ছে অর্থনীতির উন্নয়নের লক্ষ্য হচ্ছে জনগণের যাতে সার্বিক কল্যাণ হয়। অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন আসলে কি নিয়ে কাজ করে? যাতে সবার লাভ হয়, তাই না? একজনের লাভ হলে তো সেখানে কোনো অর্থনৈতিক উন্নতি সেটাকে আমরা বলতে পারি না। যদি একজনের লাভ হয় তাহলে তো সেটা ব্যক্তিকেন্দ্রিক লাভ, তাই না? ধরো তোমার ক্লাসে তুমি একা ভালো রেজাল্ট করলে, তাহলে কি কেউ বলবে যে এই স্কুলে সবাই অনেক ভালো ছাত্র? সেটা তো বলবে না, বলবে এই স্কুলে একজন ভালো ছাত্র আছে, সেটা তুমি। কিন্তু যদি তোমার স্কুলে সবাই অনেক ভালো রেজাল্ট করে, তাহলে মানুষ কি বলবে? যে আরে এই স্কুলের তো সব স্টুডেন্ট অনেক ভালো, তাই না? তেমনই অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সবার যাতে উন্নতি হয়, সবার যাতে কল্যাণ হয়, ভালো হয়, এই জিনিসটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এছাড়া মাথাপিছু আয় যদি বাড়ানো হয় তাহলে হয়তো একজন দুইজনের উন্নতি হবে, কিছু মানুষের, সবার হবে না। আয়ের সুষম বন্টন করে অর্থনৈতিক উন্নতি সাথে এটার কোনো সম্পর্ক নাই। অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য তো আয়ের সুষম বন্টন না, রেদার জনগণের সার্বিক কল্যাণ, অর্থাৎ যার যা দরকার সে যাতে সেটা পায়, সেটা এক্সেস করতে পারে। অবকাঠামোগত উন্নয়ন এটাও রিজন না, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ, অর্থনৈতিক উন্নয়ন, ধরো অবকাঠামোগত উন্নয়ন দিল। এখন একটা জিনিস চিন্তা করে দেখো তো, অর্থনৈতিক উন্নয়নের সাথে অবকাঠামোগত উন্নয়ন জড়িত। অবকাঠামোগত উন্নয়ন বা মানুষের যদি অনেক ইনফ্রাস্ট্রাকচার বা প্রযুক্তি ইউজ করে, তাহলে আমরা কি জানি যে লাইফটা অনেক আরামের হয়, তাই না? কিন্তু একটা জিনিস ভেবে দেখো তো, ধরো যে এই প্রযুক্তিটা ইউজ করতে জানে না, হ্যাঁ, ধরো তুমি কোথাও একজন একটা গ্রামে যাওয়ার পরে তুমি সেখানে বললে যে আপনাদের যদি ফসলের কোনো সমস্যা হয়, আপনারা এই যে আপনাদের সবাইকে ল্যাপটপ দিচ্ছি, আপনারা ল্যাপটপে টাইপ করে আপনারা গুগলে সার্চ করে জানবেন যে কী সমস্যা হয়। এখন এটা চিন্তা করে দেখো তো, সেখানকার মানুষজন যদি নিরক্ষর থাকে বা শিক্ষার হার কম থাকে, তারা কি আসলে তুমি যে ল্যাপটপটা দিছো, হ্যাঁ, টাইপ করে জানার জন্য যে www.krishibd.com, হ্যাঁ, সে কি আর সেটা জানতে পারবে? সে তো আর সেটা পারবে না। তার মানে তুমি অবকাঠামোগত উন্নয়ন যদি করো, কিন্তু জনগণের যদি সার্বিক মানে কি সব দিকে কল্যাণ হওয়া, সেটা খাদ্য, চিকিৎসা, শিক্ষা সব দিকে হতে হবে, সেটা না হয় তাহলে কিন্তু কোনো লাভ নেই। কেমন? ক্লিয়ার?
কিছু এমসিকিউ বেশি কথা বলতে হয় এই কারণে যাতে তোমাদের কোনো ধরনের ডাউট না থাকে ভাইয়া। কারণ এমসিকিউ তো আমরা অনেক সময় এই যে এটা যদি একটা লাইভ ক্লাস হতো হয়তো দেখা যেত যে একজন এটার অ্যান্সার বলছো সি, একজন ডি। এই সব এমসিকিউগুলো আমাদেরকে পরীক্ষার খাতায় একটু গুরুত্ব দিতে হবে। পরীক্ষার হলে কি হয়, পরীক্ষার হলে অনেক সময় এইসব এমসিকিউ একটু কনফিউজিং এমসিকিউ অ্যান্সার করার সময় দেখা যায় যে একটু দেখাদেখি করা, একটু চান্স নেওয়ার সুযোগ পাওয়া গেলে তুমি ধরো সঠিকটাই ভেবে রেখেছো যে এটা অ্যান্সার করবে, কিন্তু তোমার যেই রুমটাতে যেই হলে তুমি পরীক্ষা দিচ্ছ সেখানে হয়তো আরেকটা বন্ধু বা সবাই হয়তো হ্যাঁ কোনো এক বন্ধু বলেছে অ্যান্সার এটা হবে, সবাই ওটা অ্যান্সার করেছে, তুমিও পরে একটু ভয় পেয়ে সেটা অ্যান্সার করলো, তখন তোমার ভুল হয়ে গেল। এই কারণে এই অ্যান্সারগুলা বা এই কনফিউশনগুলা আমাদের ক্লাসে পড়তে পড়তেই দূর করে ফেলা ভালো। কারণ পরীক্ষার হলে কনফিউজ থাকলে কি হবে বলো তো, এই যে নাম্বার কমে যাবে, পরীক্ষা খারাপ হবে। পরীক্ষার হলে কনফিউশন রাখা যাবে না। যা কনফিউশন, যা দ্বিধা, যা সন্দেহ আমাদের সব হচ্ছে পরীক্ষার আগে শেষ করতে হবে, কেমন? আচ্ছা, এ নামক দেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1%। আচ্ছা, একটা দেশে তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার 1% আর প্রবৃদ্ধির হার 8%। প্রবৃদ্ধির হার কিসের? অর্থনৈতিক প্রবৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধি হয় 1%, প্রবৃদ্ধির হার 8%। তাহলে দেশে অর্থনৈতিক অবস্থার ধরন কেমন হবে? এখন এখানে আমরা ইজিলি আসলে কি দেখতে পারি যে জনসংখ্যা বাড়ছে কম, প্রবৃদ্ধি হচ্ছে বেশি, তাই না? তাই তো দেখতে পারি। তাহলে যদি জনসংখ্যা বাড়ে কম আর প্রবৃদ্ধি যদি হয় বেশি, মানে অর্থনৈতিক উন্নতি বেশি হয়, তাহলে এই যে এত টাকা তো ম্যাক্সিমাম জনগণের লাগছে না, জনগণ তো বাড়ছেও না, তাহলে এই দেশটাকে আমরা কি বলবো? উন্নত দেশ বলবো। অ্যান্সার হবে ডি। নিচের কোনটা উন্নত দেশ? মালয়েশিয়া, কানাডা, তুরস্ক, ইরান। আসলে আমরা অনেক আগে থেকে পড়তে পড়তে এটা জানি যে কোনটা উন্নত দেশ হতে পারে। কানাডা। কারণ এমনি তো এটাও সত্য যে কানাডায় তাদের মাথাপিছু আয় অনেক বেশি, অনেক বেশি। এই যে এখানে তুরস্ক বলো, ইরান বলো বা মালয়েশিয়া বলো, এই তিনটা দেশের তুলনায় কানাডার মাথাপিছু আয় অনেক বেশি। এটার অ্যান্সার হবে বি, কানাডা। নিচের কোনটি পৃথিবীর একটি উন্নত দেশ? এইটা হচ্ছে খুব মজার একটা প্রশ্ন। দেখো, এটা যশোর বোর্ডে 19 সালে আসছিল। এই প্রশ্নটা বেশ মজার। হ্যাঁ, চীন, জাপান, তুরস্ক, মালয়েশিয়া। আচ্ছা, তুরস্ক বা মালয়েশিয়া না হয় হলো না। হ্যাঁ, চীন আর জাপান এই দুটোর মধ্যে কোনটা আসলে উন্নত দেশ বলো তো? এটা কিন্তু বেশ কনফিউজিং একটা প্রশ্ন। চীন আর জাপান এই দুইটা দেশের মধ্যে দুইটাই আসলে বেশ উন্নত, কিন্তু একটা আরেকটা থেকে বেশি উন্নত এইটা যদি আমরা চিন্তা করি তাহলে জাপান হচ্ছে বেশি উন্নত। কারণ জাপানে জনসংখ্যার হারও কম, কিন্তু তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক বেশি, তাদের মাথাপিছু আয় অনেক বেশি। চীনে তাদের আয় হয়তো অনেক বেশি, কিন্তু তাদের জনসংখ্যার হারও অনেক বেশি। সেই তুলনা করলে উন্নত দেশ হিসেবে আমরা এখানে বলতে পারবো জাপান। এবং আমরা উন্নত দেশ যখন বলি তখন তাদের কিন্তু শুধু মাথাপিছু আয়, অর্থনীতি এইসব না, আরও অনেক কিছু দেখা হয়। তাদের জনসংখ্যা বৃদ্ধির হার, তাদের জনসংখ্যা মৃত্যুর হার, অনেক কিছু দেখে একটা দেশ উন্নত কিনা সেটা আমরা ডিসাইড করি, তাই না? তাই এখানে অ্যান্সার হবে বি, জাপান। আচ্ছা, উন্নত দেশের মাথা পিছু আয়। এটা খুবই সহজ, মানে খুবই সহজ। উন্নত দেশের মাথা পিছু আয় কী হবে? উন্নত দেশের মাথা পিছু আয় তো খুব বেশিই হবে। এটা তো খুব মানে বেশিও না ইভেন, তাই না? এটা বেশিও না, এটা হবে খুব বেশি। এখানে কিন্তু বেশিও দেয় নেই। হ্যাঁ, খুব বেশি, খুব কম। খুব কম হওয়ার তো চান্স নাই। খুব কম যদি হয় তাহলে সেটা হবে কি? সেটা হবে অনুন্নত দেশের, তাই না? এখানে তো মধ্যম আয়ের বা নিচু মনের হর, নিচু মন এটা যে কিভাবে দিছে বা কেন এটাতে আসছে আমি জানি না। এই প্রশ্নটাকে আবার রাজশাহী বোর্ডে 16 সালে আসছে, চিন্তা করো। মানে নিচু মন তো এটা অপশনই হবে না। এরকম অনেক মজা তোমরা দেখতে পারবে ভাইয়া, যে ধরো এরকম কিছু অপশন যেটা হওয়ার কোনো চান্সই নেই সেটা দিয়ে রাখছে, তাই না? এটার অ্যান্সার হবে এ, খুব বেশি। উন্নত দেশের মাথাপিছু আয় খুব বেশি। অনুন্নত দেশের জাতীয় উৎপাদনের একক বৃহত্তম খাত কোনটি? যেসব দেশ অনুন্নত সেসব দেশের জাতীয় আয়ের একক বৃহত্তম খাত কোনটা? মানে যেসব দেশ তেমন একটা উন্নত না সেসব দেশের কোন একটা খাত যেখান থেকে বেশি আয় করা যায়? এটাও খুবই ইজি, এটা হচ্ছে কৃষিজ। কারণ কৃষি খাত থেকে অনুন্নত দেশের পক্ষে আয় করা খুবই সম্ভব, কারণ তাদের যেহেতু মূলধন কম, ব্যবসার ক্ষেত্রে বা শিল্প করার জন্য যে অর্থ দরকার সেটার চেয়ে তাদের কৃষিজ উন্নতি করার বেশি সম্ভব। ক্লিয়ার?
আচ্ছা, এই কারণে তোমরা অনেকে দেখবে যে চিলি থেকে চিনি উৎপাদন করা হয়, ব্রাজিল থেকে কফি উৎপাদন করা হয়, তাই না? এইটা কিন্তু কৃষির উপরে নির্ভর করে। আচ্ছা, আমরা এখন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখি, চলো। ফার্স্ট প্রশ্নটাই হচ্ছে মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন মানে কি? জিএনপি। আমরা এই যে শর্ট কোশ্চেন দেখবো না, মজার ব্যাপারটা হচ্ছে তোমরা ক্লাসটা প্রথম থেকে যারা একটু মনোযোগ দিয়ে করেছো তারা অনেকেই কিন্তু এই ধরনের আলোচনায় আমাদের অনেকবার হয়ে গিয়েছে, অনেকগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এখন। মোট জাতীয় উৎপাদন বা জিএনপি নির্ণয়ের সাংকেতিক সূত্র। জিএনপি নির্ণয়ের সাংকেতিক সূত্রটা কি? এই যে জিএনপি নির্ণয় করার ক্ষেত্রে এখানে কিন্তু পিসিআই বলা নাই, খুবই সাবধান থাকতে হবে। জিএনপি বের করতে হলে আমাকে জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এখানে এক্স দিয়ে বোঝায় বিদেশে অবস্থানরত দেশি জনগণের আয়, অর্থাৎ প্রবাসীদের আয়। প্রবাসীদের আয় মাইনাস এম, এম হচ্ছে দেশে অবস্থানরত বিদেশিদের আয়। হ্যাঁ, জিএনপি বের করার ক্ষেত্রে যে জিডিপি আছে আমার, সেই জিডিপি থেকে আমি কি করব? প্রবাসীদের আয় জিডিপির সাথে আমি কি করব? আমি তোমাকে খুব ইজিলি বুঝাই। প্রবাসীদের যে আয়টা আছে, প্রবাসীদের আয় থেকে আমাদের দেশে বিদেশিরা যে টাকা আয় করে সেটাকে মাইনাস করব। ধরো প্রবাসীরা আয় করে 100 টাকা, আমাদের দেশে বিদেশিরা আয় করে 90 টাকা, তাহলে থাকে কত? 10 টাকা। আমি তখন জিডিপির সাথে এই 10 টাকা অ্যাড করব, তাহলে এটা আমি জিএনপি বলতে পারবো। খুব ইজিলি এইভাবেই বোঝানো যায়। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, জিএনপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আর জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা, 2 নাম্বার, অর্থনৈতিক নির্দেশক বলতে কি বোঝায়? এখানে এটা একটু গুরুত্ব দিয়ে পড়া লাগবে। হ্যাঁ, এখানে বলছে দেশের মোট জাতীয় উৎপাদন, মোট অভ্যন্তরীণ বা দেশজ উৎপাদন ও জনগণের মাথাপিছু আয়কে একত্রে অর্থনৈতিক নির্দেশক বলা হয়। আমরা এই যে জিএনপি, জিডিপি আর পিসিআই এই তিনটাকে একই গুরুত্ব দেই না, কারণ এই তিনটাকেই একসাথে আসলে অর্থনৈতিক নির্দেশক বলা হয়। অর্থনৈতিক নির্দেশক দেশের অর্থনীতির অবস্থা নির্দেশ করে। অর্থাৎ আমরা অর্থনৈতিক নির্দেশক থেকে কি বুঝি ভাইয়া বলো তো? অর্থনৈতিক নির্দেশক থেকে আমরা একটা দেশের অর্থনীতির কি অবস্থা সেটা আমরা বুঝতে পারি। দেশের অর্থনীতি পূর্ববর্তী অবস্থার তুলনায় এগিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে নাকি একই অবস্থায় আছে, তা অর্থনৈতিক নির্দেশক সমূহের মান দ্বারা বোঝা যায়। এটা কিভাবে বোঝা যায়? যেমন ধরো তুমি যদি দেখো যে কোনো বছর জাতীয় আয়, ধরো 2017 সালে জাতীয় আয় একটা দেশে অনেক বেশি, 2020 সালে জাতীয় আয় অনেক কম, 2025-এ সেটা আরও কম, তার মানে একটা দেশ আসলে অর্থনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছে, তাই না? আবার ধরো মাথাপিছু আয়, একটা দেশে 2020 সালে যে মাথাপিছু আয় ছিল, ধরো 2020 সালে মাথাপিছু আয় ছিল $600, 2024-এ সেটা দেখা গেল হয়েছে $1000, 2025 সালে সেটা দেখা গেল হয়েছে $1200। তার মানে সেই দেশ কন্টিনিউয়াস উন্নতি করছে। এইভাবে আমরা আমাদের যে অর্থনৈতিক নির্দেশক সেই সব থেকে আমরা কি বুঝতে পারি বলতো একটা দেশের কি অবস্থা। আচ্ছা, মোট জাতীয় আয় বলতে কি বোঝায়? এই যে মোট জাতীয় আয় বলতে কি বোঝায়, মোট দেশজ উৎপাদন মানে কি, এটা বলতে কি বোঝায়, সংক্ষেপে লেখো। এই অ্যান্সারগুলা ডিরেক্ট বইতে দেওয়া। আমাকে বা তোমাদেরকে একসাথে থেকে যে কাজটা করতে হবে ভাইয়া, বইটা একটু বের করে একটু খেয়াল করে পড়ে ফেলা। এবং আমি বা আমরা এসএস ফিউচার স্কুল থেকে যখন ক্লাস দেওয়া হয় তোমরা খেয়াল করবে যে একাডেমিক ক্লাসগুলোতে কিন্তু বইটা দাগিয়ে দেওয়া হয়, যাতে তোমাদের কোন জায়গা থেকে এমসিকিউ আসার চান্স আছে, কোন জায়গা থেকে জ্ঞানমূলক বা অনুধাবন প্রশ্ন হতে পারে, তোমরা যদি ইজিলি বুঝতে পারো বা ফাইন্ড আউট করতে পারো। নিজেরা বইটা পড়ার সময় এভাবে দাগিয়ে পড়লে পড়াটা কিন্তু অনেক ইজি হয়ে যায়। আচ্ছা, মোট জাতীয় আয় বলতে এখানে বোঝানো হচ্ছে যে নির্দিষ্ট সময়, যেটা সাধারণত 1 বছরই ধরা হয়, একটা দেশের অভ্যন্তরে, অভ্যন্তরে মানে ভেতরে, এবং দেশের বাইরে মানে দেশের বাইরে বসবাস করা নাগরিকদের। অর্থাৎ এখানে এই যে জিএনপি বা মোট জাতীয় আয়ে আমরা দেশের ভেতরের আয় এবং দেশের বাইরে আমাদের যে প্রবাসীরা আছেন তাদের যে আয়, সেটাকে একসাথে আমরা উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে, অর্থাৎ দেশের ভেতরে এবং দেশের বাইরে আমাদের নাগরিকদের উৎপাদিত যে চূড়ান্ত দ্রব্য এবং সেবা, সেটার যে আর্থিক মূল্য আছে সেটাকে আমরা মোট জাতীয় আয় বলি। একটা দেশের জনগণের চাহিদা অনুযায়ী বিভিন্ন সময়ে এক এক রকমের দ্রব্য সেবা তৈরি করতে হয়। যেমন
ধরো তোমাদের সবার হুট করে মনে হলো যে অনেক আগে সবাই ওই যে স্পিনার দিয়ে খেলতো না, স্পিনার কিনতো না অনেকে, এই যে এভাবে ঘুরে। তারপর মানে অনেকে হয়তো তোমরা ছোটবেলায় অনেকে হয়তো বেবলেট কিনেছো, বেবলেট কিনে হয়তো অনেকে খেলেছো, বেবলেট কিনতো। কিন্তু একটা সময় দেখা গেল যে এটা কিনে আসলে কোনো লাভ হচ্ছে না, বা কয়েক বছর পরে এটা আর ট্রেন্ড না, ট্রেন্ড হয়তো অন্য কিছু। পোকেমন কার্ড একটা সময় অনেক ট্রেন্ড ছিল, এখন হয়তো ট্রেন্ড না। এইভাবে যখন যেটা ডিমান্ড থাকে সেটা তখন তৈরি করা হয়। এক্ষেত্রে এক বছরে কোনো দেশে বিভিন্ন দ্রব্য সেবা বিদেশে কর্মরত প্রবাসী আয় থেকে দেশে কর্মরত বিদেশিদের আয়কে বাদ দিলেই মোট জাতীয় আয় নির্ণয় করা যায়। এই যে একটু আগে আমরা জিএনপি নির্ণয় করার যে কৌশলটা শিখলাম, এখানে জিএনপির সংজ্ঞা দিয়ে জিএনপি আমরা কিভাবে বের করতে পারি সেটা কিন্তু বলা হচ্ছে। দেখছো, সব কিছু একটা আরেকটার সাথে কানেক্টেড। মোট দেশজ উৎপাদন হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে, যেটাকে সাধারণত এক বছর ধরা হয়, কোনো দেশের ভেতরে বা ভৌগোলিক, এই যে দেখো দেশজ উৎপাদন বা জিডিপির ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় ম্যাপ, মানে আমার ম্যাপের ভেতর, বাংলাদেশের ম্যাপের ভেতর, ভৌগোলিক সীমানার ভেতর কি আয় করা হচ্ছে। এর ভেতরে বসবাস করা সকল জনগণ তাদের চূড়ান্ত পর্যায়ের যে দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের অর্থমূল্যের সমষ্টি থাকে সেটাকে ধরা হয়। মোট দেশজ উৎপাদনে আমরা কি করি, এই সীমানার মধ্যে বসবাস করা দেশের সকল নাগরিক, বিদেশি ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানের উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের মূল্য অন্তর্ভুক্ত হবে। কিন্তু বিদেশে অবস্থানকারী ও কর্মরত দেশের নাগরিক, সংস্থা বা প্রতিষ্ঠানের আয় অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ জিডিপি খুব সিম্পল ভাইয়া, ম্যাপের ভেতরে। এখন আমাদের দেশে ম্যাপের ভেতরে রাশিয়ান অনেকে কাজ করে না, ইউরোপের অনেকে কাজ করে না। এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, এখানে কিন্তু অনেক রাশিয়ার লোকজন কাজ করছে, তাই না? অনেক রাশিয়ার, ফ্রান্সের লোকজন কাজ করেছে। মেট্রো রেলের সময় অনেক জাপানের লোকজন কাজ করেছে। সো আমরা কি বুঝতে পারি, আমাদের জিডিপিতে বলা হয় যে জিডিপিতে আমার দেশের ভেতরে যেই কাজ করুক তার পুরোটাই আমরা এখানে ধরছি। কিন্তু দেশের বাইরে, আমার ম্যাপের বাইরে, ধরো তোমার কোনো বন্ধু বড় হয়ে, বা তোমরা বড় হয়ে ঠিক করলে যে আমি কই থাকবো বলো তো, কই থাকতে চাও? সুইজারল্যান্ডে থাকবো। সুইজারল্যান্ড থেকে তুমি আর আসলে না, কিন্তু সুইজারল্যান্ড থেকে তুমি হয়তো টাকা পাঠাচ্ছ বা অনেক টাকা আয় করছো, সেটা কিন্তু জিডিপিতে ধরা হবে না, সেটা ধরা হবে জিএনপিতে। কারণ জিএনপিতে প্রবাসীদের আয় ধরা হয়, জিডিপিতে দেশের ভেতরে যে আয় শুধু সেটা ধরা হয়। ক্লিয়ার? এর থেকে আর ইজিলি বুঝায় বলা আসলে সম্ভব না, এখানেও কিন্তু যথেষ্ট ক্লিয়ার করে বলা আছে। আচ্ছা, এখানে আমাদেরকে আরেকটা ম্যাথ করতে দিচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে, জিডিপি নিয়ে, জিডিপি নির্ণয় করা। 2018 সালে একটা দেশের জিএনপি ছিল $8,582 বিলিয়ন, রপ্তানি ও আমদানি ছিল 45 ও 35 বিলিয়ন ডলার। 2018 সালে ওই দেশের জিডিপি কত? ওই যে আমরা এমসিকিউতে করলাম না, এটা মনে আছে? এটা কিন্তু একটু আগে আমরা এমসিকিউতে করছি, তখন আমি তোমাদেরকে বুঝাইছি, এখন এখানে বোঝানো আছে। এখানে বলা হচ্ছে জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এখানে আমরা কি জানি, আমাদেরকে নির্ণয় করতে হবে জিডিপি। এখন জিডিপি যদি নির্ণয় করতে হয় তাহলে আমি কি করব, সাইড চেঞ্জ করলে এটা মাইনাস হয়ে যাবে না? সাইড চেঞ্জ করলে এটা কি হবে? সাইড চেঞ্জ করলে তো এটা মাইনাস হবে, সাইড চেঞ্জ করার কারণে এটা মাইনাস হয়ে গেল। এইখান থেকে এখন কি হবে, জিএনপি মাইনাস ব্র্যাকেটে এক্স মাইনাস এম। আমরা কি জানি, ম্যাথের সূত্র কি, ব্র্যাকেটের কাজ আগে হয় না? তাহলে ব্র্যাকেটের কাজ আগে হবে। এটা কেন বলে দিচ্ছি, কারণ তোমরা অনেক দুষ্ট, তোমরা বলবা যে ভাইয়া এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাস তাহলে প্লাস ধরতে হবে। এটা করা যাবে না, ব্র্যাকেটের কাজ আগে হবে। ব্র্যাকেটের কাজ আগে হলে 45 থেকে 35 গেলে হয় 10, 8,582 থেকে 10 মাইনাস করলে হয় 8,572। তাহলে জিডিপি হচ্ছে 8,572। একটু আগে আমরা যে এমসিকিউটা করলাম, এই কারণে সেখানে আমরা 8,572 করেছি, কারণ ওই যে সাইড চেঞ্জ করে আমরা জিএনপি থেকে এই অ্যামাউন্টটা মাইনাস করে দিয়েছি তখনও। আচ্ছা, অর্থনীতির খাত বলতে কি বোঝায়? অর্থনীতির বিভিন্ন অংশ, বিভাগ ও শাখাকে অর্থনীতির খাত বলে। অর্থাৎ যেই খাত বা যেই অংশ থেকে আমরা আসলে অর্থনীতি চালাতে পারি বা একটা দেশের অর্থনীতি চলে, সেই সবকে সেই দেশের আমরা কি বলতে পারি, অর্থনীতির খাত। যেমন অর্থনীতির খাত মূলত 3টা, কৃষি খাত, শিল্প খাত আর সেবা খাত। এখানে বলা হচ্ছে যে ভূমি থেকে উৎপন্ন সব কিছু, শস্য, ফল, শাকসবজি, বনজ সম্পদ, পশু ও মৎস্য সম্পদ, এইসবকে আমরা কৃষি খাতের মধ্যে ধরি। আর বৃহদায়তন ও ক্ষুদ্রতায়তন শিল্প, এটার মানে কি? এই যে দেখো এখানে বলা হচ্ছে বনজ সম্পদ, পশু ও মৎস্য সম্পদ, এইসব আমরা কৃষি খাতের মধ্যে ধরছি। এই যে এইসবকে আমরা কৃষি খাতের মধ্যে ধরলাম, হ্যাঁ।
এইটার বাইরে বৃহৎ আয়তন মানে আয়তনে বড়, ক্ষুদ্র আয়তন অর্থাৎ আয়তনে ছোট, এই শিল্প এবং সব ধরনের নির্মাণ ও খনিজ প্রভৃতিকে শিল্প খাতের মধ্যে ধরা হয়। আর এর বাইরে যা থাকে হাসপাতাল, স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যাংক ট্রান্সপোর্টেশন বাস লঞ্চ অনেক কিছু হতে পারে, এসব কিছু সেবা খাতের মধ্যে পড়ে। ক্লিয়ার? তাহলে অর্থনীতির খাত বলতে কি বোঝায় ক্লিয়ার? আমরা অর্থনীতির খাত কিন্তু তিনটা, এই তিনটাকে এখানে এক লাইনে সুন্দর করে এক্সপ্লেন করা হয়েছে। তোমরা যদি লেখো এটা কিভাবে লাগবা, তোমরা ফার্স্ট প্যারা লাগবা অর্থনীতির বিভিন্ন অংশে, যে দেখো এখানে দেওয়াই আছে বিভিন্ন শাখাকে অর্থনীতির খাত বলে। ফার্স্টে লাগবে অর্থনীতির খাত আসলে কি, এরপরে কয় ধরনের অর্থনীতির খাত আছে, সেই অর্থনীতির খাতগুলো কি কি, সেই অর্থনীতির খাতগুলোর মধ্যে কি কি ভাবে আমরা কাজ করে সেটা আমরা এক লাইনে একটু লিখে দিব। সংক্ষিপ্ত প্রশ্ন বা অনুধাবন প্রশ্ন কিন্তু একটু বুঝে শুনে লিখতে হবে। উচ্চ আয়ের দেশ বলতে কি বোঝায়, অর্থাৎ উচ্চ আয় মানে কি, মানে যে দেশে অনেক বেশি টাকা আয় হয়। উচ্চ আয়ের দেশগুলোই হচ্ছে আসলে উন্নত দেশ বা উন্নত রাষ্ট্র, যাদের মাথাপিছু আয়, এখানে একটা সুন্দর সংজ্ঞা বিশ্ব ব্যাংক থেকে এটা তৈরি করা হয়েছে, যে যাদের মাথাপিছু আয় মৌলিক চাহিদা মেটানোর পরেও অনেক বেশি থাকে। অর্থাৎ যেই সব দেশের মানুষের ধরো তারা যে টাকা তাদের মাথাপিছু আয়, হ্যাঁ, তাদের ডেইলি লাইফের মৌলিক চাহিদা মেটানোর পরেও যাদের কাছে অনেক টাকা থাকে, হ্যাঁ, দেখা যায় যে তাদের সবই হয়ে গেছে, এক মাসে তাদের খাবার খরচ থাকার খরচ কেনাকাটা সব হয়ে যাওয়ার পরেও অনেক টাকা আছে, সেসবকে আমরা বলতে পারি কি বলতো, উন্নত দেশ। উচ্চ আয়ের দেশ বলতে উন্নত দেশসমূহকে বোঝায়। উন্নয়ন প্রক্রিয়ার শীর্ষে পর্যায়ে পৌঁছানো রাষ্ট্রগুলোকে উচ্চ আয়ের দেশের মর্যাদা অর্জন করেছে। এইসব দেশের মাথাপিছু আয় এমন যে জনগণের সকল মৌলিক চাহিদা পূরণের পরেও প্রচুর অর্থ উদ্ধৃত, উদ্ধৃত মানে বাড়তি, হ্যাঁ, বাড়তি অনেক টাকা তাদের হাতে থাকে, উদ্ধৃত থাকে, যা সঞ্চয় মূলধন গঠনে ব্যয় হয়। এইসব দেশ উদ্ধৃত অর্থ দিয়ে অধিকতর মানে আরও বেশি উন্নয়ন কাজ করে এবং উন্নয়নশীল ও অনুন্নত দেশকে উন্নয়ন কাজ করতে সাহায্য করে। এই যে উচ্চ আয়ের দেশ, এর মধ্যে যুক্তরাষ্ট্র কানাডা এসব দেশ অন্তর্ভুক্ত। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের প্রকৃতি ব্যাখ্যা করো। বাংলাদেশের কিন্তু একটা বড়, হ্যাঁ, একটা বড় অর্থ বৈদেশিক বাণিজ্য বা বাইরে রপ্তানি করার মাধ্যমে আসে। এখানে যদিও বলা হচ্ছে যে আমরা একটা ভারসাম্যহীনতা লক্ষ্য করি। ভারসাম্য মানে কি, ভারসাম্যহীনতা মানে কি, ভারসাম্যহীনতা মানে হচ্ছে যখন কোনো ইকুয়াল গ্রাউন্ড না হয়। এই যে ধরো যখন কোনো ইকুয়াল গ্রাউন্ড না হয় সেটাকে আমরা বলি যে সেটা ভারসাম্য হচ্ছে না। এই যে জিরো জিরো বা যেটাই আমি বলি, এই দুইটা সাইড আমার ইকুয়াল হতে হবে, তাহলে আমরা এটাকে ভারসাম্য বলতে পারবো। কিন্তু বাংলাদেশে এই ভারসাম্য নেই। কেন নেই? কারণ বাংলাদেশে আমরা যেই পণ্য রপ্তানি করি মানে বাইরে পাঠাই বা বাইরে বিক্রি করি, তার থেকে বেশি পণ্য আমাদের বাইরের দেশগুলো থেকে আনতে হয়, আমদানি করতে হয়। অর্থাৎ এটা তো ভারসাম্যহীনতা। কিন্তু যদি এরকম হতো যে আমার রপ্তানি এবং আমদানি প্রায় সমান, তাহলে একটু ভারসাম্য থাকতো। আবার যদি রপ্তানি আমার বেশি আমদানি কম, বাইরের কাছ থেকে আমার আনতে হয় কম, তাহলে আমি কি দেখতাম, যে তাহলে আমি এখানে খুবই প্রপার একটা ভালো একটা পজিশনে আছি, যেটাকে এই যে এমসিকিউতে বলা হয়েছে অনুকূল পরিবেশে থাকা, তাই না? এখানে কি বলা হচ্ছে, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ প্রধানত স্বল্প মূল্যের যে কৃষিজাত পণ্য, যেমন এই যে চা, পাট, রেডিমেড গার্মেন্টস, সিরামিক বা শ্রমিক রপ্তানি করা, মানে বাইরে বাংলাদেশের বাইরে কিন্তু অনেক প্রবাসীরা কাজ করে, এইভাবে বৈদেশিক বাণিজ্য বাংলাদেশ করে। বাংলাদেশের আমদানি পণ্যের মধ্যে এখানে রয়েছে এই যে, তাহলে বাংলাদেশ বাইরে পাঠায় কিন্তু কম মূল্যের জিনিস, কিন্তু আমদানি করতে হয় উচ্চ মূল্যের মূলধন সামগ্রী, অর্থাৎ অনেক মেশিনারিজ, অনেক জ্বালানি, পেট্রোলিয়াম, এসবের কিন্তু অনেক দাম। তাই দেখা যায় বাংলাদেশে অনেক সময় ধরে রপ্তানি আয়, অর্থাৎ রপ্তানি করে যে টাকা আসে সেটা আমদানি আয়ের চেয়ে কম, হ্যাঁ, ফলে বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে একটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন শেষ। এখন আমরা কিছু সৃজনশীল দেখব। 5টা সৃজনশীল দেওয়া, এই 5টা সৃজনশীলগুলাই বোর্ডের সৃজনশীল। সো লাস্ট ইয়ারই যেহেতু এসেছে, একটু গুরুত্ব দিয়ে তোমরা যদি পড়ো ভাইয়া, লাস্ট বছরগুলোর সৃজনশীল এটা একটু গুরুত্ব দিয়ে পড়লে তোমাদের জন্য আসলে ভালো হবে, কেমন? এবং সৃজনশীল পাওয়ার পর সৃজনশীল কিন্তু দেখে বোঝার চেষ্টা করতে হয় যে কোন প্রশ্নটা কিভাবে লিখলে মার্ক বেশি আসবে। দেখো, প্রথমে বলা হচ্ছে যে 2019-20 অর্থ বছরে দেখা গিয়েছে একটা দেশের ভেতরে
ভেতরে উৎপাদিত দ্রব্য ও সেবার আর্থিক মূল্য 28,000 কোটি টাকা। এর মধ্যে ওই দেশের প্রবাসী নাগরিকদের দ্বারা উৎপাদনের পরিমাণ 7,500 কোটি টাকা। এখানে বলা হচ্ছে খ দেশের, আচ্ছা একটা দৃশ্যকল্প একে একটা দেশের খ দেশে দেখা গেছে তাদের জাতীয় আয় কোনটা? এটা কিন্তু জিএনপি, দেশের অভ্যন্তরে বলছে, এটা কিন্তু জিডিপি। ভুল করা যাবে না, ভুল করলে লস, ভুল করলে একদম শেষ হয়ে যাবে পরীক্ষায়। সৃজনশীলে এইসব অ্যান্সার করার সময় খুব সাবধান। এখানে জিএনপি বলা হচ্ছে 3, 4, 5, 6 1 লক্ষ কোটি মার্কিন ডলার এবং 2021-22 অর্থ বছরে তা অর্জিত হয় 1,10,00,000 কোটি মার্কিন ডলার। এই সময় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 3%, পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির হার ছিল 5%। আচ্ছা, এখানে অনেকগুলো তথ্য দেওয়া। প্রবৃদ্ধির হারের একটা সুন্দর সংজ্ঞা আছে, আমরা যে সেটা লিখে দিলে আমাদের নাম্বার এসে পড়বে। অর্থনৈতিক উন্নয়ন নির্ধারণ করা যায় কিভাবে? অর্থনৈতিক উন্নয়ন নির্ধারণ করি আমরা কিভাবে নির্ধারণ করি বলতো? অর্থনৈতিক নির্দেশক দিয়ে। আমরা এটা গুছিয়ে লিখলেই আমাদের নাম্বার পেয়ে যাব। অর্থনৈতিক নির্দেশক কি, অর্থনৈতিক নির্দেশক আসলে কিভাবে আমাদেরকে অর্থনীতির উন্নয়ন নির্ধারণ করতে সাহায্য করে, এইসব আমাদের লিখতে হবে। ক দেশের মোট জাতীয় উৎপাদন নির্ণয় করো, অর্থাৎ ক দেশের, আমরা এখানে কি দেখি, এখানে জিডিপি দেওয়া, না, ক দেশের জিডিপি দেওয়া আর প্রবাসী নাগরিকরা কত টাকা উৎপন্ন করে সেটা দেওয়া। তাহলে এই যে ক দেশের আমার কি বের করতে হবে? জিএনপি বের করতে হবে। সূত্র দেওয়া আছে না জিএনপি বের করার? হ্যাঁ, আমরা পারবো তাহলে এটা জাস্ট আমরা আগে যে সূত্রগুলো শর্ট কোশ্চেনে দেখলাম, এমসিকিউতে দেখলাম, সেই সূত্রটা বসাই দিব। আমাদের মোট জাতীয় উৎপাদন নির্ণয় করার যে সূত্রটা আছে সেটা বসাই দিলে এটা বের হয়ে যাবে। দৃশ্যকল্প 2 দেখা গেছে যে খ দেশটাতে উন্নয়ন হচ্ছে কিনা, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। আচ্ছা, এই যে খ দেশটায় 1 লক্ষ কোটি মার্কিন ডলার, তার মানে কি? এখানে কি বলা হচ্ছে? তাদের জাতীয় আয়, এটা কিন্তু অনেক বেশি, তাই না? এই যে এই দেশে, হ্যাঁ, এই দেশে পরের বছর 20-21 যা 21-22 দেখা গেল এটা 10,000 কোটি মার্কিন ডলার বেড়ে গিয়েছে। অর্থাৎ এদের কিন্তু একটা কন্টিনিউয়াস প্রোগ্রেস হচ্ছে। তাই এই দেশটা উন্নত হচ্ছে। এবং কিভাবে হচ্ছে? এই যে তাদের জাতীয় আয় বাড়া, জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির হারের সামঞ্জস্য থাকা, বা এই জিনিসগুলো এক্সপ্লেন করলেই হয়ে যাবে। সেকেন্ড সৃজনশীলে বলা হচ্ছে আহাদের যে দেশ এসে থাকে সেখানে জনসংখ্যা 18 কোটি, ওই দেশের কোনো এক বছরে দেশের জাতীয় আয় 54,000 কোটি টাকা। আহাদ সাহেব রিসেন্টলি একটা দেশে চাকরির জন্য গিয়েছে, সে দেশের জনগণের মাথাপিছু আয় 66,178 ইউএস ডলার। আচ্ছা, একটা জিনিস এটা বেশ মজার হয়ে গেল। হ্যাঁ, এখানে বলা হচ্ছে দেশের জাতীয় আয় 54,000 কোটি টাকা, আর আরেকটা দেশে শুধু মাথাপিছু আয় 66,178 ইউএস ডলার। তার মানে বুঝতেই পারতেছো যে কত বেশি, তাই না? প্রবৃদ্ধির হার কাকে বলে? এটা আবার আসছে, অর্থাৎ এটা দুইটা বোর্ডে আমরা দেখলাম, ঢাকা বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে। প্রবৃদ্ধির হার কাকে বলে? এই যে এরকম যে সংজ্ঞাগুলো, ভাইয়া তোমরা যারা ফাঁকিবাজি করো, এই সংজ্ঞাগুলো পরীক্ষা যখন এরকম আসতে থাকবে তখন কিন্তু পারবা না। এই কারণে খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে। বাংলাদেশের জনগণের বৃহত্তর মানে বড় একটা অংশ মানব সম্পদের রপ্তানি না হওয়ার কারণ কি? এটা আমাদের বইয়ে, হ্যাঁ, অর্থনৈতিক উন্নয়নের বাধা, এই যে পাঠটা আছে, এই পাঠে বাংলাদেশের কেন অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে না অনেকগুলো কারণ দেওয়া, সেখানে মানব সম্পদ কেন হচ্ছে না বাংলাদেশে প্রপারলি সেটার রিজন দেওয়া। এখান থেকে আমরা গুছিয়ে লিখলে নাম্বার পেয়ে যাব। আর এখানে আহাদের দেশের মাথাপিছু আয় ব্যাখ্যা সহ নির্ণয় করো। এই যে আহাদের দেশের আমরা কি দেখলাম? 54,000 কোটি। পিসিআই বের করার সূত্র কি? পিসিআই বের করার সূত্রই তো এইটা, তাই না? যে জিএনপি ভাগ জনসংখ্যা, এটাই হচ্ছে আমার পিসিআই বের করার সূত্র। সো এখানে জিএনপি বলা হচ্ছে 54,000, আর 54,000কে আমি 18 কোটিতে ভাগ দিলেই পিসিআই বের হয়ে যাবে, শেষ। মানে এটা করতে 1 মিনিট লাগবে, 1 মিনিটে তুমি পুরা পাক্কা 3 নম্বর পেয়ে যাবে। এই চ্যাপ্টারে ঠিকমতো যদি সময় দিয়ে একটু পড়তে পারো ভাইয়া, ফাঁকিবাজি না করো, তাহলে কিন্তু লাভ আছে। হ্যাঁ, ফাঁকিবাজি করলে তুমি ফাঁকিতে পড়ে যাবা, তো ফাঁকিবাজি না করলে ঠিকমতো যদি করো তাহলে তোমারই লাভ। আচ্ছা,
উদ্দীপকে বর্তমানে এই যে আহাদ, সে যে দেশে অবস্থান করছে সেই দেশের অর্থনৈতিক অবস্থার সাথে আহাদের দেশের অর্থনৈতিক অবস্থার তুলনামূলক বিশ্লেষণ করো। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, গয়ে কিন্তু আমরা এই যে আহাদের দেশের পিসিআই বা মাথাপিছু আয় পাবো, আর সে এখন যে দেশে সেই দেশের মাথাপিছু আয় দেওয়া। এখন এই দুটো দেশের মাথাপিছু আয় কম্পেয়ার করেই আমরা কোন দেশটা উন্নত কোন দেশটা অনুন্নত সেটা বুঝে সেই দেশগুলোর অর্থনৈতিক সমস্যা কী কী সেটা নিয়ে একটা ভালো ডিসকাশন এই প্রশ্নে করতে পারবো। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে 2022 সালে সৃজনশীল 3, এটা সৃজনশীল 3, খেয়াল করো, জেড নামক একটা দেশের অভ্যন্তরীণ উৎপাদিত দ্রব্য ও সেবার আর্থিক মূল্য। আচ্ছা, অভ্যন্তরীণ মোট আয় মানে জিএনপি 25,000 কোটি মার্কিন ডলার, প্রবাসী আয় 6,500 কোটি মার্কিন ডলার, 4,500 কোটি মার্কিন ডলার। তাহলে কি হবে এখানে? আমরা একটু আগে এই যে তোমাদের জন্য আবার দেখাই, হ্যাঁ তোমাদেরকে ব্যাক করে দেখাই, তাহলে তোমাদের জন্য আসলে বেটার, এটা তোমাদের মনে থাকবে। দেখো, আমরা জিএনপি বের করার সূত্র কি জানি? জিডিপি প্লাস এক্স মাইনাস এম, তাই না? জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝা খুবই 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 ইম্পর্টেন্ট। আমার এখানে জিএনপি দেওয়া, আমার এখানে প্রবাসী আয় দেওয়া, বিদেশি আয় দেওয়া, ঠিক আছে, প্যারা খাওয়ার কিছু নেই। মোট জাতীয় উৎপাদনকে কয়টা দিক থেকে পরিমাপ করা হয়? মোট জাতীয় আয়কে আমরা হচ্ছে মাথাপিছু আয়ের দিক থেকে বা কয়েকটা দিক থেকে পরিমাপ করতে পারি, এটা ডিরেক্ট লিখলে হয়ে যাবে। মোট দেশজ উৎপাদন বলতে আমরা কি বুঝি? মোট দেশজ উৎপাদন মানে জিডিপি। জিডিপি বলতে আমরা দেশের ভেতরে, ভৌগোলিক সীমানার ভেতরে যেই টাকা আয় করা হয়, এটা হতে পারে দেশে অবস্থান করা কোনো বিদেশি ব্যক্তি বা বিদেশি সংগঠন, সেটাকে আমরা বুঝবো। এটা গুছিয়ে লিখলে হয়ে যাবে। এখানে দেশের মোট জাতীয় উৎপাদন বর্ণনা করতে বলা হচ্ছে। আচ্ছা, অভ্যন্তরীণ মোট আয় না, তাহলে তো এটা জিডিপি হবে। সরি, জাতীয় আয় বলা নেই, সরি আমি এক্সট্রিমলি সরি। দেখছো, তোমাদেরকে ভুল করে না বলতে বলতে আমি ভুল করে ফেলছি। মোট জাতীয় উৎপাদন বর্ণনা করো। এখানে আমার জিএনপি বের করতে হবে। আমার কি দেওয়া আছে? জিডিপি দেওয়া আছে 25,000 কোটি। এই যে 25,000 কোটি মার্কিন ডলার প্লাস ব্র্যাকেটের কাজ আগে হয় 6,500 থেকে এই যে এক্স, এক্সে কি প্রবাসী আয়, এম এ কি বিদেশি আয়, তাই না? এক্স মাইনাস এম, মানে কি 6.5 থেকে 4.5 গেলে থাকে কত? থাকে 2,000। 25,000 প্লাস 2,000 27,000 হবে জিএনপি। মোট জাতীয় উৎপাদনের কথা বলা হয়েছে। এই যে জিএনপি হবে এটা 27,000। জেড দেশটিতে কি উচ্চ আয়ের দেশ বলা যাবে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। আচ্ছা, এটা আমাদের বের করার জন্য ফার্স্টে কি করতে হবে বলো তো? এই দেশের, হ্যাঁ আমরা কিন্তু জেড যে দেশ সেটার আমরা জিএনপি বা জিডিপির তথ্য পাই, কিন্তু আমি এখান থেকে আর কোনো তথ্য পাই না। জিএনপি এবং জিডিপির হিসাবেও কিন্তু কোন কোন দেশগুলো উচ্চ আয়ের দেশ, কোন কোন দেশ মধ্য আয়ের দেশ সেটা বলা হচ্ছে। সো এই হিসাবে আমরা অ্যান্সার করলে হয়ে যাবে। এটা কিন্তু ধরো এখানে যতটুকু তথ্য দেওয়া, হ্যাঁ বিদেশিদের আয়, প্রবাসী আয় আর অভ্যন্তরীণ মোট আয়, এই আয় হিসাবে আমরা এটাকে কি আসলে বলবো এটা ডিপেন্ড করছে। আচ্ছা, সৃজনশীল 4, আরেকটা দেশে দেখা গেছে যে জনগণের উৎপাদিত সকল দ্রব্য সেবা বাবদ মোট প্রাপ্ত অর্থ 1200 বিলিয়ন ইউএস ডলার। ওই বছর দেশের অভ্যন্তরে একটা জিনিস কিন্তু ভাইয়া একটু কষ্ট করে খেয়াল করতে হবে। 1 বিলিয়নে কত টাকা? 1 বিলিয়নে 100 কোটি টাকা। 1 বিলিয়ন ডলার 100 কোটি টাকা। 1200 বিলিয়ন ডলার মানে 1 বিলিয়নে 100, 1200 বিলিয়ন ডলার মানে হচ্ছে, এই যে বুঝা গেছে, কোটি টাকার হিসাব করলে এটা, এই যে 1,20,000 কোটি ডলার। সো আমরা এই যে বিলিয়ন ডলারের হিসাব করি বা যেটার হিসাব করি, আমাদেরকে একটু সচেতন হয়ে এই হিসাবগুলো করতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় ভাইয়া ভুল হয়ে যাবে। এই যে বিলিয়ন ডলার, এই বিলিয়নের তো একটা মাপ আছে। এই মাপটা তুমি ধরো যখন ম্যাথ করবা তখন দিলা না, তখন কি নাম্বার পাবা? নাম্বার তো পাবা না। প্রবৃদ্ধির হার, এটা কুমিল্লা বোর্ডে দেখো, আমরা লাস্ট দেখলাম 2024-এ আসছে, আর কুমিল্লা বোর্ডে 2020 সালেও প্রবৃদ্ধির হার নিয়ে জ্ঞানমূলক আসছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জ্ঞানমূলক প্রশ্ন। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ ব্যাখ্যা করো। এই যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, বাংলাদেশ আস্তে আস্তে কীভাবে তাদের
শিল্প খাতগুলো বলি বা কৃষি খাত বা সেবা খাত বা অর্থনৈতিক খাতে উন্নতি করছে, এসব গুছিয়ে লিখলে হয়ে যাবে। যে দেশের মোট জাতীয় উৎপাদন অর্থাৎ জিএনপি নির্ণয় করতে হবে। আমরা এখানে দেখছি জিডিপি দেওয়া, এরপর দেশের অভ্যন্তরে কর্মরত বিভিন্ন দেশের নাগরিকদের প্রাপ্ত অর্থ। এখানে কি দেওয়া, এখানে হচ্ছে 800 বিলিয়ন ইউএস ডলার দেওয়া, যারা হচ্ছে প্রবাসী আয়, তাই না? 300 দেওয়া, 300 বিলিয়ন ইউএস ডলার, যেটা হচ্ছে বাড়তি আয়। এখন 800 থেকে 300 গেলে থাকে কত? 500, 1200 আর 500 কত হয়? 1700। এই 1700 হচ্ছে জিএনপি আমার, হ্যাঁ, 1700 বিলিয়ন ইউএস ডলার। জিডিপির সূত্র কি? জিএনপির সূত্র কি? জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম। কেমন? আচ্ছা, 1700 বিলিয়ন আমি পাইলাম। এখন পাওয়ার পর আমার কি দেখতে হবে? আমার দেখতে হবে এখান থেকে যে আমি এই যে 1100 মিলিয়ন জনসংখ্যার বসবাসের কথা আমি বলছি, 1100 মিলিয়ন মানে আমাকে এখানে লোক সংখ্যাও দেওয়া। 1 মিলিয়নে কত? 1 মিলিয়নে 10 লক্ষ। তাহলে 1100 মিলিয়নে কত হয় সেটা আগে বের করতে হবে, তারপরে ম্যাথ করতে হবে। তাড়াহুড়া করা যাবে না। ম্যাথ দেখলে ইয়েস পারছি, হ্যাঁ একদম নাম্বার পাবো, এটা ভেবে তাড়াহুড়া মোটেও করা যাবে না ভাইয়া। একটু মাথা ঠান্ডা করে কি লেখা, কি বসাতে হবে সব ঠিকঠাক করে বসাতে হবে। পরীক্ষার হলে অনেক সময় আমাদের অনেক পারা জিনিস শুধু তাড়াহুড়া করে এক্সাইটমেন্টের কারণে ভুল হয়ে যায়, এটা করা যাবে না। এই যে যেহেতু লোক সংখ্যা দেওয়া, আমরা তাহলে পিসিআই বা এই যে লোক সংখ্যা দেওয়া, জিডিপি জিএনপিও আমি নির্ণয় করে ফেলেছি। এসবের মাধ্যমে আমরা মাথাপিছু আয় বের করতে পারবো। মাথাপিছু আয় বের করার পরে আমরা যে একটা উন্নয়নশীল দেশ কিনা সেটা বুঝে এটার বিশ্লেষণ করব। এখানে বলা হচ্ছে মিস্টার রহমান একজন ঠিকাদার, তিনি এবছর তার এলাকার একটা ব্রিজের কাজ পেয়েছে, যা কয়েকটা স্কুলের ভবনও সে এর আগে স্কুলের ভবনও তৈরি করেছে। আর তার ভাই মিস্টার সোহেল, সে কানাডায় প্রবাসী, সে বাংলাদেশে একটা জাহাজ নির্মাণ কারখানা গড়ে তুলেছে, তার কারখানায় অনেক শ্রমিক কাজ করে। আচ্ছা, তাহলে এই যে প্রবাসী মিস্টার সোহেল, সে আসলে কাজটা করে কোথায়? সে আসলে কানাডায় প্রবাসী, কানাডায় সে থাকে, কিন্তু সে বাংলাদেশে একটা জাহাজ নির্মাণের জন্য কারখানা তৈরি করেছে, সেখানে আবার অনেক শ্রমিক কাজ করে। এখানে ভোগ কাকে বলে? এই যে আমাদের চ্যাপ্টার থেকে, হ্যাঁ, ভোগ করা, উপযোগ, উপযোগিতা, প্রাচুর্য, এই জিনিসগুলো সম্পদের ধারণার সাথে জড়িত। এগুলো আমাদের ভালো মতো পড়তে হবে। বাংলাদেশের অর্থনীতি অনেকাংশে কৃষির উপর নির্ভর করে। কেন? কারণ বাংলাদেশ একে অর্থনৈতিক কন্ডিশন এরকম, সেকেন্ড বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশ কৃষিকাজের উপরে নির্ভরশীল, তাই না? কারণ কৃষি থেকে কিন্তু অনেক অর্থ আসে। মিস্টার রহমান জাতীয় অর্থনীতির কোন খাতে অবদান রাখছে? মিস্টার রহমান জাতীয় অর্থনীতির কোন খাতে অবদান রাখছে বলো তো? কোন খাত এটা? এটা কি কৃষি খাত? না। শিল্প খাত? না। এটা সেবা খাত। মানুষকে ব্রিজ তৈরি করে দেওয়া, স্কুল তৈরি করা, এটা কিন্তু সেবা খাত। মিস্টার সোহেল ও তার ভাইয়ের আয় বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধির হারকে ত্বরান্বিত করার ক্ষেত্রে ভূমিকা রাখে। মিস্টার সোহেল ও তার ভাই রহমান তো দেশে কাজ করে, কিন্তু মিস্টার সোহেল কি করে? সে বাইরে থাকে, বাইরে থেকে ইনকাম করে সে প্রবাসী আয় পাঠায়, আবার সে বাংলাদেশে একটা কারখানা তৈরি করেছে যেটা কিন্তু বাংলাদেশকেই সার্ভ করছে। অর্থাৎ এই আয়গুলো, হ্যাঁ, এখানে কি হচ্ছে? একজন কাজ করছে সেবা খাতে, আরেকজন কাজ করছে শিল্প খাতে, তাই না? সো দুইজনের যে আয়, এই দুইটা আয় কিন্তু একটা উন্নয়নশীল দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই বলা যায় যে এটা এই দুই ভাইয়ের আয়, সোহেল এবং তার ভাই রহমানের আয়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অর্থনৈতিক প্রবৃদ্ধির হারকে ত্বরান্বিত করে। ত্বরান্বিত করে মানে উন্নতির দিকে নিয়ে যায় বা বাড়িয়ে দেয়, এরকম কিছু বলা যায়। হ্যাঁ, ওকে। 5টা সৃজনশীল, 5টাই খুবই ইজি, এবং এই 5টা সৃজনশীলের ভিতরে একটু আগে থেকে দেখাই। তুমি খেয়াল করে দেখো, সৃজনশীল 1, 2, 3, 4, এই 4টাতে আমাদের খুবই কমন ব্যাপার যে আমাদেরকে জিএনপি বা জিডিপি বের করতে হচ্ছে বা পিসিআই বের করতে হচ্ছে, এই হিসাবগুলো একটু ঠিকঠাক রাখতে হচ্ছে। কিছু কিছু জায়গায় বলা হচ্ছে 6500 কোটি মার্কিন ডলার, কিছু জায়গায় বলা হচ্ছে বিলিয়ন মার্কিন ডলার বা মিলিয়নের হিসাব। সো এখানে একটা জিনিস হিসাব করে দেখো, এখানে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমাদেরকে প্যারা কম দিছে, তাই না? ম্যাক্সিমাম জায়গায় আমাদের সাথে দুষ্টামি করেনি। তারা হচ্ছে এখানে দেখো, এখানে 3, 4, 5, 6, 1 লক্ষ কোটি মার্কিন ডলার লিখছে। এটা হয়তো 1 বিলিয়নে 100 কোটি, তাই না? এটা হয়তো তারা বিলিয়ন দিয়েও প্রকাশ করতে পারতো, কিন্তু করে নাই, কারণ করলে হয়তো প্যারা হবে। সো
এই জায়গা থেকে আমাদেরকে প্যারা দিচ্ছে আসলে কোনটা? আমাদেরকে প্যারা দিচ্ছে এই যে 4 নাম্বার সৃজনশীল, এখানে বিলিয়ন মিলিয়ন ঢুকাইছে। এটা করছে কোথায়? এটা করছে কুমিল্লা বোর্ডে, আমাদের মহামান্য কুমিল্লা বোর্ডে 2020 সালে স্টুডেন্টদেরকে এই প্যারাটা দেওয়া হয়েছে। সো এই জায়গা থেকে আমাদেরকে ভাইয়া একটু হিসাব রাখতে হবে যে কোন তথ্য বা এই যে সংখ্যাগুলো যেটা বললাম যে একটা শূন্য মিস তার মানে তোমার পুরো ম্যাথ ভুল, এরকম বিলিয়ন মিলিয়নের হিসাবও ঠিকঠাক রাখতে হবে। ক্লিয়ার? সো এই চ্যাপ্টার আজকে আপাতত পড়া শেষ, তাই না? এই চ্যাপ্টার আশা করি যে এই ক্লাসের পর তোমাদের কাছে আরও ইজি হবে, বা তোমরা, আমার যতটুক বিশ্বাস যে তোমরা এই ক্লাসের পর জাস্ট বইটা খুললেই তোমাদের কাছে আর কিছু কঠিন লাগবে না। বইটা খুলে একটু কষ্ট করে ভাই একবার রিডিং পড়েই দেখো, দেখবে যে তোমার কাছে অনেক ইজি লাগছে। কেমন? তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করার জন্য। তোমাদের সবার এসএসসি পরীক্ষা অনেক ভালো হোক, এসএসসিতে খুব চমৎকার একটা রেজাল্ট করো, এই শুভকামনা থাকবে। তোমাদের সবার জন্য অনেক দোয়া থাকবে, ইনশাল্লাহ তোমরা অনেক ভালো রেজাল্ট করবে। এবং আমি চাইবো যে তোমরা যাতে প্রত্যেকটা সাবজেক্টকে সেম গুরুত্ব দিয়ে পড়ো ভাইয়া, কারণ বোর্ড পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব কিন্তু সমান। একটা সাবজেক্ট অনেক ভালো করলাম, একটা খারাপ করলাম, আসলে লাভ নেই এভাবে। একটা সাবজেক্ট অনেক ভালো, একটা সাবজেক্ট অনেক খারাপ হলে পুরো রেজাল্টে কিন্তু তার প্রভাব পড়ে, তাই না? তাই সব সাবজেক্টকে গুরুত্ব দিয়ে, এখনও অনেকটা সময় আছে তোমাদের বোর্ড পরীক্ষার, এখনও যদি তোমরা মনোযোগ দিয়ে পড়ো বা এই যে ফোন স্ক্রল করা যদি ছেড়ে পড়তে থাকো, অনেক ভালো রেজাল্ট তোমরা করবে বলে আমি বিশ্বাস করি। তোমাদের সবার সাথে এসএসসি এফআরবি বা ফাইনাল রিভিশন ব্যাচে দেখা হবে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা, বেস্ট অফ লাক ফর ইউর এসএসসি এক্সাম। আজকের এসএস ফিউচার স্কুলের শিওর শটের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।